কারণ আপনারা তো ওপিনিয়ন মেকার্স। শব্দটা হচ্ছে ঘুষপেটিয়া, বিশেষ করে বাঙালিদের বেশি বলা হচ্ছে। কর্পোরেটও তো আপনি রিয়্যাক্ট করতে পারেন না, সেটা হচ্ছে ব্যাপার। ভাঙচুরটা কেন? নিজেদের জিনিস, নিজের জিনিস। অত বড় একটা দারুণ স্টেডিয়াম। আই ডোন্ট নো ওয়েদার আই এম কারেক্ট টু ইউজ দ্য ওয়ার্ড নাটকেও কিনা। এটা কি কারণ আমরা পুরো লিবারেল কোনোদিন ছিলাম না? ইট ইজ আ স্যাটারডে নাইট, আর যত গণ্ডগোল স্যাটারডেতে হয়, কোনো খবর নেই। আর কোনো খবর না থাকাটা কিন্তু বাজে খবর। কি দেখা আছে, রাজীব গান্ধী কিল্ড ইন ব্লাস্ট। তো আমি হাতে নিয়ে লিটারেলি কাঁপতে কাঁপতে নিউজ এইটের কাছে গেছি। সে আমাকে বলছে হোয়াট? তো আমি বলছি বস আই থিঙ্ক। তখন বলছে ও ইউ থিঙ্ক অলসো। হি ইজ অ্যাক্টিং আউট দ্য নিউজ, কোট অ্যান্ড কোট, ইন সাচ এ ওয়ে। আমরা সবাই জানি যে আপনি কিশোর কুমার মারা গেছেন, আপনি অরিজিৎ সিং নন। এটা দিস হ্যাজ বিন সেট। হ্যাঁ, এবার সেই অবস্থাতেই রবিন রয় গান করুক। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। আমরা হারতে শিখিনি। হ্যাঁ, যেখানে অস্ট্রেলিয়া যতই আমাদের কাছে হারুক, র্যাঙ্কিং আমাদের থেকে নিচে যাক, দে স্কোর মাচ হায়ার দ্যান আস। যেখানে ওরা খেলাটাকে খেলা হিসেবে দেখে। যতদিন বাড়িতে থেকে কাজ করেছে, করে ইংলিশে ভুল ধরে দিয়েছে না এমনি আমার বলে না। লেখা আমার বাড়ি থেকেও পড়ে না। এনারা বন্ধু কোম্পানি আমার, আচ্ছা, তারা তাদের দৌলতেই এগুলো করতে পারি। তো মণিপুরা আয়ুর্বেদা, আচ্ছা, ওরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্টস বানায়। নমস্কার, আমি অনিমেষ আবার এলাম আপনাদের সামনে। টুরি ফিল্মস একটা ভালো কাজে যুক্ত হচ্ছে। আমাদের রিক্লেম বলে একটা ইনিশিয়েটিভ তো হচ্ছে, যেখানে আমরা পডকাস্ট পার্টনার হব। এটা খুব ভালো কাজ। মানে প্লাস্টিক ব্যান তো করলে আপনারা মানছেন না, আমিও মানি না। তো সেই জায়গাটাতে আমরা বলছি যাতে প্লাস্টিক রিইউজ কিংবা রিসাইকেল করা যায়। আজকে প্লাস্টিকে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে, মানে প্লাস্টিকের জামা কাপড় তৈরি হচ্ছে, বার্সেলোনার জার্সি রিসাইকেল প্লাস্টিকে তৈরি হচ্ছে, আমাদের জুতো যার উপরে ওই মেশ থাকে সেইগুলোও রিসাইকেলড, অনেক কিছু রিসাইকেল প্লাস্টিক। অসুবিধা হচ্ছে আমরা সেগুলো জানি না অনেকগুলো, যে সেগুলো রিসাইকেল প্লাস্টিক। কারণ আমরা রিসাইকেল প্লাস্টিক বললে এ বাবা আগে ব্যবহার হয়েছে, এরকম একটা ছুতমাগ থাকে। এর জন্য আমরা সেটাকে ঠিক ভালোবাসি না। এইটা ভাঙার জন্য, যাতে আমরা আফটার অল এনভায়রনমেন্টের জন্য ভালো করছি, তো আমাদের সন্তানদের জন্য একটা ভালো পৃথিবী রেখে যাব, তাহলে একটু চেষ্টা করি না গর্বের সাথে রিসাইকেলড জিনিসপত্র ব্যবহার করার। এত কথা কেন বললাম, যে এই যে অনুষ্ঠানটা, এই প্রোগ্রামটা আমরা করব, বড় বছরব্যাপী করব, তাতে আমাদের মিডিয়ারও পার্টনার আছে। তাদের মধ্যে একজন, আমাদের যারা পার্টনার, তার নাম বলছি না কারণ তাদের সাথে কাজ করতে হবে, তার একজন জার্নালিস্ট আমাকে আজকে ফোন করলো। তার কাছে সব কিছু কিন্তু পাঠানো ছিল। তো সে যেই কথাগুলো বলছিল, তখন আমি জিজ্ঞাসা করলাম তুমি কি জানো আমরা কি করছি? বললো ওই তো স্কুল কলেজে কিছু একটা পরিষ্কার করবেন, হ্যাঁ ইভেন্টের দিন আমার চলে যাব, আমি বুম নিয়ে বাইক নিয়ে আপনার রিপোর্ট করে দেবো। আমি বললাম বাবা আমি তো এইরকম জিনিস চাইনি, আমি চেয়েছি তুমি একটু পড়াশোনা করে এর উপরে কিছু লেখো, আমার ইভেন্টটা না কভার করলেও হবে। কারণ আমাদের অবজেক্টিভ হচ্ছে যাতে প্লাস্টিকটা রিসাইকেল হয়, আমার প্রচার চাই না। কেন বললাম কথাটা, যে আমাদের এখন যাই বলি ভালো মন্দ যাই হোক, আমাদের নিউজ রিপোর্টিং জার্নালিজম এইরকম একটা জায়গায় গিয়ে থেমেছে, যেখানে পড়াশোনা কম হচ্ছে। আপনারাই আরেকটা গল্প বলি, ফেসবুকে একজন আছেন জার্নালিস্ট, তার সাথে হয়তো রাজনৈতিক মতভেদ আছে,
তাকে জিজ্ঞাসা করছে আপনি একে কত বড় জার্নালিস্ট ভাবেন, জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছেন? কোনোদিন তো বুম হাতে দেখিনি। বুম হাতে নিলেই জার্নালিস্ট হয় না। বুম আমি মাঝে মাঝে হাতে নিই, আমি জার্নালিস্ট নই। এইগুলো ভাঙতে হবে। তো আজকে এমন একজনের সাথে বসেছি যে এইগুলো ভাঙতে আমাদের একটু সাহায্য করবেন। রবিন রায়, কালক্রমে রবিন রয় হয়ে গেছেন, হ্যাঁ, কারণ বাংলার বাইরেও অনেক দিন ছিলেন। তাই তাকে একটু ডেকে নিই। নমস্কার। তা মানেন যে আমাদের জার্নালিজম আজকে এইখানে এসে ঠেকেছে, যে পড়াশোনা করছে কম, বলতে বেশি ব্যস্ত। কম ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট, পড়াশোনা করছেই না প্রায় বলতে গেলে। এটা কি মনে হয় যে আমরা এত প্রচার চাইছি যাতে জার্নালিস্টরা ভাবছে কিছুভাবে প্রচারটা করে দিলে আমাকে মাথায় তুলে রাখবে? প্রবলি তাই, মানে বেসিক্যালি আপনাকে সেন্টার অফ অ্যাট্রাকশন, টিআরপি যেটাকে বলে, সবারই টিআরপি, টিআরপি চ্যানেলের শুধু নয়, একটা মানুষেরও টিআরপি এখন ওই জায়গায় পৌঁছে গেছে যে আমি আমার ফ্রেটার্নিটিতে কোথায় আছি, সেই লড়াইটাও একটা ব্যাপার। কিন্তু দিনের শেষে তো দেখুন, আজকে যদি বলি টেক্সট বেস জার্নালিজম পায় মৃত্যুর দৌড় গড়ায় আর কি, এক পা কবরে যেরকম। বলতে গেলে প্রিন্ট নয়, পোর্টালেও টেক্সট পড়ছে খুব কম। টেক্সট বেস যেটা মানে ভিডিও মাল্টিমিডিয়াটা বেশি চলছে। ওই যে বুম হাতে না হলে জার্নালিস্ট হয় না। আপনি ধরেছেন কোনোদিন হাতে? না না, আমাদের শুরু হয়েছিল হট প্লেট, এখন তো মাংস এসে দাঁড়িয়েছে, এখন মোবাইলে। তো জাস্ট আপনি কে, সেই পরিচিতি দেওয়ার তো বিরাট ইতিহাস, সেটার মধ্যে না গিয়েই আপনি যদি একবার আমার দর্শকদের বলে দেন যে আপনি মানে কেরিয়ারের শুরু থেকে কোথায় কোন কোন প্রতিষ্ঠানে কাজ করেছেন, তাহলে তারা আপনাকে প্লেস করতে পারবে। ইট অলমোস্ট 37 ইয়ার্স ইন দ্য প্রফেশন, অ্যান্ড শুরু করেছিলাম দি টেলিগ্রাফ দিয়ে, আনন্দবাজারের টেলিগ্রাফ। তার আগে আমি টেলিগ্রাফের জন্য ফ্রিল্যান্সিং করতাম যখন আমি ক্লাস 12-এ ছিলাম। সেই থেকে তারপর গ্র্যাজুয়েশন হওয়ার পর আমি টেলিগ্রাফে ঢুকি। তারপর স্টেটসম্যান, দুটোই, ডেলি অ্যান্ড ক্যালকাটা। টিওআই ফাউন্ডিং মেম্বারের মধ্যে আমি একজন ছিলাম, কলকাতার। তারপর জয়পুর, তারপর পুনে। এছাড়া ছিল ডিএনএ জয়পুর, হিন্দুস্তান টাইমস মুম্বাই, ও হেরাল্ডো গোয়া, ক্রনিকল হায়দ্রাবাদ, ফ্রি প্রেস চ্যানেল মুম্বাই, ইন্দোর, ভোপাল, এই অবধি এখন মনে পড়ছে। অনেক জায়গা। কিন্তু জন্ম সিঙ্গাপুরে। জন্ম সিঙ্গাপুরে। সেটা কিভাবে হলো? সেখানে আমার বাবা পোস্টিং ছিলেন। কি করতেন ওনার নাম? বাবা লেট মিস্টার বিনয় রয়, উনি আর্মিতে ছিলেন। আচ্ছা, ওখানে পোস্টিং ছিলেন ওনার। আমাদের 3 ভাই বোনই আমরা সিঙ্গাপুরে হয়েছি। আপনি সবচেয়ে ছোট? সব ছোট। আচ্ছা, তো কিরকম মানে আমি তো যাকেই জিজ্ঞাসা করছি বলছে একদম সুবোধ বালক। হ্যাঁ, আচ্ছা, কিন্তু মানে আমি বলছি কিছু তো দুষ্টুমি করেছে, কিন্তু না, একদম মামাজ বয় আর সুবোধ বালক, এই দুটোই পাচ্ছি। আচ্ছা। তো আপনি মানেন সেটা, আপনি সুবোধ বালকই ছিলেন? সেটা তো দেখুন, ওইভাবে আমি মানলে তো হবে না, লোকের মানাটা বড় কথা। মানে ধরুন অমিতাভ বচ্চন স্টার অফ দ্য মিলেনিয়াম, সেটা লোকে বলবে, বচ্চন সাহেব নিজে তো বলবেন না সেটা। তাই আপনার জন্য একটা প্রশ্ন এসেছে, এই সুবোধ বালক নিয়েই, তো এখনই জিজ্ঞাসা করে নিই। Robin, I have a question for you. Do you still dread me for being rough and tough with you when I used to be your private tutor and took lessons in dreadful maths? Though you excelled under my tutelage, even though I was in the higher sections and you were in the primary section. হ্যাঁ হ্যাঁ, আমার দিদির কাছে আমি কিছুদিন পড়াশোনা করেছিলাম, যদিও আমার থেকে 5 বছর বড়। দিদি তখন 7-এ, আমি ক্লাস 2-তে ছিলাম। তো ভীষণ মানে ড্রেডফুল ছিল ওই সেশনটা। না ভয়, মানে ও তখন তো আমাদের সময় কর্পোরাল তো কোনো ব্যাপারই ছিল না, মানে
স্কুলে তো অনেক সময় হকি স্টিক দিয়েও আমরা মার খেয়েছি সেই সময়, তো কাজে দিদি শর্ট টেম্পার্ড ওই সময় ছিল, কিন্তু তার প্রতিফলনে মানে ইট গেভ রেজাল্টস অলসো। মানে আমি সেই থেকে যে স্পেলিং অ্যান্ড ডিকটেশন বলে আমাদের একটা সাবজেক্ট থাকতো, আই ওয়াজ সো পার্টিকুলার অ্যাবাউট স্পেলিং। উনি করিয়েছিলেন সেটা, মাথার চুল টেনে কাছে নিয়ে এসে মার। আমি আজ অবধি ওয়েনেভার যখন মানে আমার বড়দি বাইরে থাকেন চিঠি লিখতেন, তো সেখানে কমাটা কোথায় ভুল হলো, স্পেলিং, আই এম টিল ডেট আমি হোয়াটসঅ্যাপ করি, আমি শর্ট ফর্মে হোয়াটসঅ্যাপ করি না, আমি ফুল এটাই করি। ইভেন ইফ আই হ্যাভ টু সে ইউ, আই ডোন্ট সে ইউ, আই সে ওয়াই ও ইউ। স্পেলিং ডিকটেশনে আমি 100-তে 100 পেতাম, চিরকালই পেয়েছি। তো আমার সেটা, বাহ, so I was very particular when she made me particular about things that don't, either you do it or you don't do it. তো সেই ওই সময়টাই ছিল আর কি। আচ্ছা একটু ফিরি জার্নালিজম। একটা কথা আজকাল খুব বেশি শুনি, অবজেক্টিভ জার্নালিজম। এটা না আমি একটা আমাদের সমাজে একটা এই রিসেন্টলি একটা অদ্ভুত টার্ম শুনি, ফেয়ার প্রাইস শপ, বিশেষ করে ওষুধের। মানে আমরা বলতে চাইছি যে অন্য ওষুধের দোকানগুলো কি আনফেয়ার, যে এইগুলো ফেয়ার প্রাইস। তেমনই অবজেক্টিভ জার্নালিজম, আমরা কি বলছি যে অন্য জার্নালিজমটা নট অবজেক্টিভ? এটা কেন হচ্ছে? মানে একদিকে অবজেক্টিভ জার্নালিজম নিয়ে প্রচুর কথা বলছি, অন্যদিকে আমরা পেড নিউজ নিয়ে বেশি কথা বলছি, নট অ্যাডভার্টোরিয়ালস, পয়সা নিয়ে অ্যাজ জার্নালিস্ট লেখা। তো এই জিনিসটা কেন এত প্রেভেলেন্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যে? দেখুন, পেড নিউজ যেটা হয়, মানে যেটা আপনার মিডিয়া নেট বলে একটা কথা আছে, মানে এসছে ওটা আর্লি 2000 থেকে ব্যাপারটা খুব প্রিভ্যালেন্ট হয়েছে। মিডিয়া নেট বেসিক্যালি আপনি দেখলে পড়লে বুঝতে পারবেন যে এটা ইট ইজ অ্যাবাউট, ইটস অ্যান অ্যাডভার্টোরিয়াল ইটস এ থিং। অবজেক্টিভ জার্নালিজম আপনি কোন পার্সপেক্টিভে বলছেন সেটা একটু যদি ক্ল্যারিফাই করেন। যে কোনো জার্নালিজমে অবজেক্টিভ জার্নালিজম, আজকে আমি পলিটিক্যাল নাম না নিয়ে, পার্টির নাম না নিয়ে, আগে যেটা ছিল কি, আগে যখন আমরা স্টেটসম্যানে আপনি কাজ করেছেন, সেই সময়ই করেছেন যখন আমরা এডিটোরিয়ালসগুলো পড়তাম, সেটা একটা মানে আনবায়াসড এডিটোরিয়াল লেখা হতো, আনন্দবাজারের সম্পাদকীয়টা পড়তাম। আজকে তো ওইগুলো পড়া বন্ধ হয়ে গেছে, কারণ ওখানে মনেই হয় যে এই মিডিয়া হাউসকে এরা নিয়ে নিয়েছে, এই মিডিয়া হাউসকে এরা নিয়ে নিয়েছে। তেমনই কিছু বিজনেস প্রতিষ্ঠান, কোনো মিডিয়া হাউস তাদেরকে ভগবান বানিয়ে দিচ্ছে। মেবি আই গেট ইউ হোয়াট ইউ ট্রাই টু সে। সেটা যদি এইভাবে ধরি জিনিসটা, দেখুন আগে একটা জিনিস ছিল কোর কম্পিটেন্স। আগে মানে ইয়েতে যে আমি যদি স্টিল বানাই আমি স্টিল বানাবো, আমি যদি জাহাজ বানাই আমি জাহাজ বানাবো, আমি যদি ক্রিকেটের বল বানাই আমি ক্রিকেটের বল বানাবো, ব্যাটও বানাবো না, শুধু বল। তো যার ফলে I don't know whether I'm supposed to take names here or not, but they were people who were distinguished in their own fields. যেরকম টাটা হেভি ইঞ্জিনিয়ারিং, তো গোয়েঙ্কা আমি আমাদের রামনাথ গোয়েঙ্কার ইন্ডিয়ান এক্সপ্রেস, সিআর স্টেটসম্যান, তো এইগুলো তাদের মানে খানা ছিল, মানে আমি এই ঘরানা না, আমি এই পেপার তৈরি করি, আমি পেপারটাই বানাই, আমি স্টিল বানাই, আই ডোন্ট ইন্টারফিয়ার ইন পেপার। এখন জিনিসটা যেটা হয়েছে মানে যেভাবে আমরা মানে এখন দ্য সোসাইটি ইজ লাইক ইটস অল আ মিক্স নাও, ইটস কংক্রিট মিক্স করে যে মেশিনটার মধ্যে গিয়ে সব মিক্স হয়ে গেছে এখন, এভরিবডি ইজ ডুইং এভরিথিং। আর বিশেষ করে আমি দেখেছি বিজনেস হাউসগুলোর একটা মিডিয়া হাউস কেনার একটা প্রবণতা দ্যাট হ্যাড স্টার্টেড ফ্রম দ্য 90s যদিও, তারপর সেটা কিছুদিনের জন্য ফ্লপ করে যায়, বন্ধ হয়ে যায়। আপনার যদি মনে থাকে সানডে স্পেশাল বলে একটা কাগজ 90s বেরিয়েছিল, সেটা টিকতে পারেনি পরে। তখনও এই যারা নিউজ ব্যারন, যারা নিউজ পেপার বানায়, তাদের যেভাবেই হোক আর কি, মানে এটাই করে নিয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট বলে একটা কাগজ বম্বেতে হয়েছিল, সেটা কিছুদিন করে বন্ধ হয়ে গেল। কিন্তু এখন যেরকম আপনি যেটা বললেন, ইউ আর রাইট অ্যাবাউট ইট, যে বিজনেস সার্ভাইভ করার জন্য এটা একটা টুল হিসেবে এখন মোস্টলি দ্য মিডিয়া ইজ বিং ইউজড or being projected in that way to serve their, I mean, to an extent.
রিসেন্টলি একটা ঘটনা ঘটলো, ইংলিশ নয়, হিন্দিতে, যেখানে সৌরভ দ্বিবেদী মানে গ্রেপ ফাইন সেজ হি ওয়াজ আস্কড টু লিভ, যদিও রিজাইন করেই এদেরকে তো এবং আর ও ফেরাতে ছাড়ার না। আগে সবাই ভাবতো ওটা ওরই চ্যানেল। হ্যাঁ। তো বলছিল যে এডিটার যখন মালিকের থেকে বেশি বড় হয়ে যায় তখন তাকে ছাড়িয়েই দেওয়া হয়, কারণ সে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কথা যদি বেশি বলে, অন্য একটা রিলিজিয়ন নিয়ে বেশি সমর্থন দেখায়, কিংবা সেকুলার হয় যেখানে মালিক পক্ষ হতে চাইছে না, তখন তাকে বলা হয় যে তুমি এবারে এটা অবশ্য ইন্টারেস্টিং, কিন্তু এখানে একটা আমরা শুধু দ্বিবেদীর পয়েন্টে শুনেছি, আমরা কিন্তু মালিক এই এডিটারের পয়েন্টটা শুনিনি, যদিও এডিটার এই সম্বন্ধে কিছু বলতে চায়নি বা গ্রুপটা কিছু বলতে চায়নি এ সম্বন্ধে। আবার এখানে হতে পারে এরকম, ধরুন কয়েক মাস পরে হয়তো জানা যাবে, আমি বলছি যে দ্বিবেদী হয়তো পলিটিক্সে চলে গেল, হতেই পারে। তো কী করলো, একটা শিল্ড নিল যে আমাকে এখান থেকে ওরা এই করলো, আমি চলে গেলাম, আমি পলিটিক্সে গেলাম। এখন শিক্ষিত লোক পলিটিক্সে আসছে, ইটস আ ওয়েলকাম মুভ অলসো। কিন্তু আপনি যেটা বললেন সে এই জিনিসটা আমি নাম নিতে পারবো না এই জায়গায়, কিন্তু এই জিনিসটা হতে আমরা দেখেছি যে ফিয়ারি এডিটার্স, লেটস পুট ইট ইন দ্যাট ওয়ে, যেটা আমি দেখেছি বা শুনেছি, এরকম হয়েছে 90s হয়েছে, পরেও হয়েছে, দে হ্যাড টু লিভ if they hadn't towed the line of the honchos. এটা নিয়ে তো একটা নেটফ্লিক্সে নিউজ রুম বলে একটা বেরিয়েও ছিল যে উপরতলা থেকে, কিন্তু ওরা মাঝে মাঝে ইগনোর করে এটা দিত। আমরা খুব ভালো ফোর্থ ফ্লোর বলি এটাকে, ফোর্থ ফ্লোর থেকে যখন ইট ইজ উইদাউট এনি, এটা ফোর্থ ফ্লোর ইজ দ্য জেনারেল সিনোনিম ফর দ্যাট। ওই পেজ 3 এর মতো। তো এটা আগেও হয়েছে। আপনারা কিছু কয়েন বেশ সুন্দরভাবে পেজ 3, পেজ 5, ফোর্থ ফ্লোর এগুলো বেশ সুন্দর পেজ করেছে। 3 ব্যাপারটা আমি এখানটা আই থিঙ্ক দ্য ক্রেডিট অ্যাকচুয়ালি গোস টু মিস্টার প্রদীপ গুহা, লেট প্রদীপ গুহা। হি ওয়াজ আ গ্রেট গাই, আমাদের সিইও ছিলেন, তারপর বিসিসিআই, আমাদের বিসিসিএল বেনেট, তো ওনার ওটা কয়েনেজ ছিল পেজ 3টা, আচ্ছা। যতদূর আমি জানি আর্লি 2000। তো ওই যেটা বলছিলাম, আপনিও বলছিলেন টিআরপি, ওটাতে আমার মনে হয় স্টিভ জবসের একটা কথা যখন আইফোন বের করেছিল, ওই কথাটা বারবার করে মনে হয় যে কনজিউমার জানে না সে কি চায়, জানি না, আমাদেরকে কনজিউমারকে বলতে হবে যে এটা তোমার দরকার। তাহলে টিআরপিটা কনজিউমার যেটা দেখতে চায় কিংবা শুনতে চায় সেটা দেওয়ার থেকে তো এমনও হতে পারে যে আমরা তাদের কনজিউমার, কারণ নিউজ পেপারের তো সেটা বিশেষ করে এডিটোরিয়ালসের সেটাই কাজ ছিল, যে যারা পড়ছে তাদেরকে ভাবানো। এমনকি টিভিতেও যেগুলো টক শো হওয়ার কথা ছিল সেগুলো আজকেরকার মতন টিভি ডিবেটের চিৎকার নয়, অন্য অন্য পার্সপেক্টিভ শোনানোর কথা ছিল। তো এই পথটা আমরা ঠিক কোথায় হারিয়ে গেলাম, মানে কোথায়, মানে হোয়াট ওয়াজ দ্য ট্রিগার, এটা ঠিক কোন সময় থেকে আমরা ঘুরে গেছি? এটা আমার মনে হয় যখন দ্য বুম অফ টেলিভিশন যখন থেকে হলো আর কি, মানে ওয়েন দ্য বুম হ্যাপেন্ড অ্যান্ড নিউজ পেপার স্টার্টেড স্লিপিং, যে জায়গাটা হলো, মানে রিডিং, আপনি যেটা বললেন যে রিডিং হ্যাবিটটা যখন চলে যায়, আপনি হয়তো জানবেন একটা পোর্টাল আছে ইন শর্টস বলে, সেখানে মাত্র 50 ওয়ার্ডের সব খবরটা দিয়ে দেওয়া যায়। বেসিক্যালি অ্যাকচুয়ালি তাই, আপনি ধরুন ইন্ডিয়া উইন ওয়ার্ল্ড কাপ, এটা আমার তো এইটুকুই দরকার যদি আমি জানতে চাই, আমি গাড়ি চালাচ্ছি, ইন্ডিয়া উইন ওয়ার্ল্ড কাপ, গ্রেট, এবার কে ম্যান অফ দ্য ম্যাচ, কোন বলে কটা 39th ওভারে কী হয়েছিল, এই ডিটেলসে এখন অনেকের এটা লাগে না আর কি, মানে এটা হচ্ছে। তো লার্জার দেন লাইফ অ্যাকচুয়ালি যখন ক্যারেক্টার্সটা তৈরি হলো, মানে ধরুন আগে হতো আপনারা এডিটরদের নাম জানতেন না, কিন্তু আমি বলছি 90s আপনার এডিটরদের নাম সেরকমভাবে লোকে জানতো না। আমার মা বা আমার বাবা জানতেন না যে আমি কোন এডিটারের আন্ডারে কাজ করি, জানতো না, ওরা বলতো টেলিগ্রাফ বা স্টেটসম্যান বা টিও, ওরা এডিটারের নাম কিন্তু জানতো না, অ্যান্ড দে ওয়্যার নট বদার্ড অ্যাবাউট এডিটারের নাম অলসো। যদিও যে সময় কাজ করেছি সেই সময় যে এডিটাররা ছিলেন তারা খুবই নমস্য ব্যক্তি ছিলেন এবং আমাদের ফ্রেটার্নিটিতে তাদের নাম খুব হাইলি ইউজ করা যেত, কিন্তু তাহলেও তারা ছিল প্লেব্যাক, যেটাকে আমরা একদম পেছনে রুমে রাত্রির 2:30টার সময়
কপি করা, হেডলাইন দেওয়া, এবং তাতেই আমরা খুশি, তাতেই এরা খুশি থাকতো এটা। কিন্তু যখন বিকেম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, যেমন এটা হয়ে গেল ফর এক্সাম্পল, আপনি একটা শো দেখছেন রাত 9টায়, সেটা নেমড আফটার দ্য পার্সন, এটা আগে ভাবা যেত না। তার কারণ হচ্ছে, আমি স্টেটসম্যানেরই আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বাইলাইন পাওয়া মানে নিজের নামে একটা আর্টিকেল পাওয়া বস ওই ডনের সেই ডায়লগটার মতন, যে ইট ইজ নট অনলি ডিফিকাল্ট, ইট ইজ নামুমকিন। মানে বলতো যে গেটিং আ বাইলাইন ইন সাচ এ পেপার, মানে ইউ হ্যাভ টু টয়েল ফর সো মেনি ইয়ার্স টু গেট আ বাইলাইন। তো তারপরে জিনিসগুলো আরও ইজিয়ার হতে শুরু করলো, যে যাই লেখে তাতেই বাইলাইন। তার একটা ফিলোসফি আলাদা, সেটা হলো যে আমরা জানাতে চাই লোককে যে আমাদের স্টাফ যে আছে তাদের পেহচানটা আমরা দিতে চাই। এটা শুরু হয়ে গেল, এটা একটা আর্গুমেন্ট শুরু হলো। তখন অনেকে আমরা ওল্ড স্কুল যাতে ভাঙতেও শুরু করলো, কেন নয়, এই লোকটা তো গেছে, আমাদের লোক গেছে, তা আমরা লোককে জানাবো, নাহলে লোকে ভাববে আমরা পিটিআইটাকেই করেসপন্ডেন্ট দিয়ে চালিয়ে দিচ্ছি। তো আমি অমুককে একটা নাম, আমার স্টাফার গেছে নাম। এবার কি হলো, সেটা খুব চিপলি বেরোতে শুরু করে দিল। দেখুন, যে জিনিস যখনই আপনি একটা জিনিস ছেড়ে দেবেন, সেন্সরশিপ, আমি বলছি না যে একদম ওরম বলতে হবে যে 5 বছর না হলে আমি দেবো না, ভালো স্টোরিতে ডেফিনেটলি দাও। কিন্তু আগে একটা ছিল বাইলাইন পাওয়া মানে এই আজকে খাওয়া অফিসে একটা সেলিব্রেশন যে তুমি একটা বাইলাইন পেয়েছো। কিন্তু তারপর সেটা যখন ভাঙলো, সেন্সরশিপ যখন ভাঙলো, তখন সেটা চিপ হয়ে গেল, মানে ব্যাপারটা আস্তে আস্তে যাই লিখছে তাতেই পেয়ে যাচ্ছে, এরকম একটা ভাব এসে গেল। তারপরের যে স্টেজটা আপনি দেখলেন যে এরা ইমেজ হয়ে গেল একটা, যে আমার শো, আমি বলছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি উই ডোন্ট সে এনিথিং। ইফ ইউ আর এ জার্নালিস্ট, ইউ ডোন্ট সে এনিথিং, ইউ আর এ, ইটস লাইক এ শপ, Moderate করা ইউ কিপ এভরিথিং ইন ফ্রন্ট অ্যান্ড ইউ সে দ্যাট দিস ক্যান ব্রাইটেন ইউর প্রোডাক্ট, this can do this, this can do this, this can do this. Now it's the buyer who will decide that which section I will take up. আমি একটা দিলাম আপনাকে with all opinions. দেখুন, এটা আমি কেন বলছি, আমি আমার কোনো এক সময় আমি একজন খুব সিনিয়র বিজনেস এডিটরের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আমার কোম্পানিতেই। আপনি বলছেন ঠিকই, কিন্তু আনফর্চুনেটলি আমি তাকে দিয়ে না কখনো আনবায়াসড কিছু লেখাতে পারিনি। উনি সব সময় কোনো না কোনো একটা দিক ধরেই লিখবেন। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নিউজ পেপারের বিজনেস এডিটর ছিলেন। এই যে নিজের মতবাদটা, এটা আমি ভাবি, আপনি এটা বলছেন যে আমরা পেশ করে দেবো, ভাবার জন্য সুযোগ করে দেবো। এখানে একটা আমি ছোট জিনিস করে দিই, এখানে আমি সেকশন ওয়াইজ এটা করে দিই। ধরুন কেউ এডিট লিখছে, এবার সে তখন এডিটটা মানে ওপিনিয়ন পিস, ঠিক আছে। এবার যদি মেন নিউজ রুমে রয়েছে, নিউজ রুমে থাকাকালীন আপনি যে রিপোর্টাজটা দেবেন, যে ছবিটা আপনি তুলে ধরবেন, সেখানে আপনাকে কিন্তু বেসিক্যালি ছবিটাই দিতে হবে পুরো, যে আজকে এই হয়েছে, মিনওয়েল এই বলেছে, তারপরে এই হয়েছে, তারপরে এই হয়েছে। আমরা ক্লাসরুমে যেরকম ভাবে ঠিক আছে। শিখেছি। এইবার এখানে আপনি এটা দিতে পারেন অবভিয়াসলি, দ্যাট ইট মে বি রিকল্ড that such an incident happened in the same place last year in this, এতে কোনো অন্যায় নেই কিন্তু, কেন আপনি রিক্যাপ করছেন, সেখানে দিতে পারেন। এবার যখন আপনি ওই সেম ওইটা অ্যাড করলেন, অ্যাডেজটা, তখন একটা রিডার তখন ওখান থেকে ওপিনিয়েটেড হয়ে গেল কিন্তু। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমি দেখুন, এটা যে বদলে গেছে সেটা তো অগ্রাহ্য করার না, that's nothing about it, হ্যাঁ। তো কেন হয়েছে সেটা খোঁজার ইচ্ছা। এর মধ্যে কি একটু গোঁড়ামি আছে, যার জন্য যখন ভেঙেছে তখন একদম বেনজল হু করে ঢুকে গেছে। মানে আপনারা এমন একটা ওয়াল তৈরি করে রেখেছিলেন, যেটা যখন ভেঙেছে তখন যারা সুযোগ পাচ্ছিল না তারা তো সুযোগ যেমন পেয়েছেন, হু হু করে অনেক কদর্য ভাষাও ঢুকে গেছে, কারণ বলছে ভেঙেই গেছে। এই রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট ভাঙার মতো ব্যাপার, যে যা খুশি করছে। আমি আপনার একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি। একটা বই লেখা হয়েছিল বিটুইন দ্য লাইনস বলে, তার একটা রিভিউ পড়ছিলাম। আপনি লিখেছেন, রবিন রয়
is one of such individuals who has mastered the art of storytelling in the crucible of the newsroom churning. Once his new book between the lines, open his new book between the lines, and you will be regaled by a tickling narrative of first-hand account in the challenging world of news amid a battery of handicaps thrown at you. Can regaled, আচ্ছা, হ্যাঁ, ক্রুসিবল, হ্যাঁ, এগুলো কেন? আমার এইটাই প্রশ্ন, যাতে আমি এমন করে দিচ্ছি যাতে মনে হচ্ছে যে একটা এলিটিস্ট লোক ছাড়া এই পিসটা আমার যেটা আপনাদের লোকের ছোটবেলায় হতো যে আপনি অমুক পেপারটা পড়ো ইংলিশ শেখার জন্য। ইংলিশ শেখার জন্য। এবার এই পড়ে তো আজকের ইংলিশ শিখছি হ্যাঁ না। হ্যাঁ, ইউ আর কারেক্ট, ইউ আর কারেক্ট। এটা তো কিন্তু এটা দেখুন, যে আমার জন্য লিখেছে তাকে আমি তো বলতে না, পারি না আপনাকে বলছি না, এটা তো আমি একটা এক্সাম্পল তুললাম আপনার বলে, যাতে এটা আমি বলতে পারি, অন্য কারো তুললে এটা জিনিসটা ডেফিনেটলি ইয়ে নয়। তার কারণ হচ্ছে, আমি আপনাকে এক্সাম্পল বলছি, আগে লেখা হতো দ্য ফ্লাইট ডিড নট টেক অফ ডিউ টু ইনক্লিমেন্ট ওয়েদার। আমাদের বলা হলো এটা হোয়াট ইজ দিস, জাস্ট সে দ্য ফ্লাইট ডিড নট টেক অফ ডিউ টু ব্যাড ওয়েদার। ব্যাড ওয়েদার, এইটাই তো। এই যে আমার মানে বাংলা ভাষারও একই অবস্থা হচ্ছে, কেউ পড়ছে না, মানে পড়ছে না শুধু নয়, এই বাংলা বলতেও পারবো না, একটা ওই মেট্রোতে দেখবেন ফায়ার এক্সটিংগুইশারের নিচে অগ্নি নির্বাপন যন্ত্র না কি লেখা আছে। অনেক লোক তো যা বুঝবেই না আগুনটা ওটা দিয়ে নেভাতে হয়, যখন আগুন লেগেছে সে কি ডিকশনারি খুঁজে বসবে? তা কেন আমরা এই জিনিসটা কিন্তু টেক্সট বেস জার্নালিজমে বড্ড বেশি। এখন আর আস্তে আস্তে এখন কমে এসছে, নতুন পোর্টালগুলোতে কমেছে, কিন্তু যেগুলো প্রিন্টের অনলাইন মিডিয়া, হ্যাঁ হ্যাঁ, সেইগুলো কিন্তু এখনো আমি তবু অনলাইনের থেকে এখন আমি বলবো যে প্রিন্ট ওয়ানস, মানে প্রিন্টেড ওয়ানস আর বেটার। হ্যাঁ, কেননা অনলাইনে অনেক সময় ওরা আনএডিটেডই ছেড়ে দেয়, এটা খুব একটা দোষের নয়, তার কারণ ওদের একটা রেস থাকে যে এ পোর্টাল যদি পায়, হ্যাঁ, এর আগে বি কে পেতে হবে, বির আগে সি কে পেতে হবে। তো সেই জন্য ওরা অনেক সময় দেখবেন নিচে লেখা থাকে দিস পিস ইজ নট বিন এডিটেড, দিস হ্যাজ বিন জাস্ট আপলোডেড উইথ দ্য হেডলাইন। কিন্তু আমরা কি এই কারণে তো বলে না যে কাউকে যদি খিস্তি দিতে হয় তাহলে ইংরেজিতে দাও, তাহলে চলে যাবে, মানটা থাকে। হ্যাঁ, তো আমরা কি ইংলিশ জার্নালিজমটা ওরকম ভাবেই চালাচ্ছি যে যা খুশি লিখে দেবো, ইংরেজিতে লিখছি মানে ঠিক আছে। এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে, এখন আর ভার্বস অতটা নেই যেরকম, মানে কারণ সবার তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ নাও হতে পারে। এখন একদম ইয়ে হয়ে গেছে, আপনি একদম এখন অনেকটা ইয়ে হয়ে গেছে, অনেকটাই নয় একদমই মতলব ইয়ে হয়ে গেছে, এখন আর সেই জায়গাটা নেই আর। কেন, আরেকটা রিজনও আছে, আপনাকে এটাও মানতে হবে, তখনকার ধরুন আমাদের এখন যে এমএ করছে, আমি বিলিটল করছি না, এটা খুব ফ্যাক্ট, এটা 70 দশকে যে এমএ করেছে তার যা নলেজ ছিল, আর এখন যে এমএ করছে বা ইয়ে করছে তার অবভিয়াসলি পড়াশোনা, যেটা আপনি বললেন যে পড়াশোনা এবং ভান্ডার অফ ওয়ার্ডস আর এখনের মধ্যে অনেক তফাৎ এসে গেছে। প্লাস আগে একটা জিনিস, আরেকটা জিনিস যেটা কাজ করেছে, আমি যখন শুরু করেছি বেশিরভাগ এডিশনের সিঙ্গেল এডিশন হতো, মানে আমি সারাটা রাত পেতাম একটা এডিশন বার করার। ধরুন একটায় যদি ডেডলাইন হয়, অফিসে গেলাম 6টা থেকে একটা এডিশন। এবার আপনি চিন্তা করুন, ইটস লাইক আ টেস্ট ম্যাচ, আমি লক্ষ্মণ হয়ে খেলছি, এখন হচ্ছে ওই একটার মধ্যে আমাকে 4টে এডিশন ছাড়তে হবে, বর্ধমান, ঝাড়খণ্ড, কলকাতা রিপিট, রান লেটেস্ট। তো একটা লোকের কাছে এখন 25টা কাজ এসে গেছে, তো কাজেই সেই ওই লেভেলটাও আপনি তাড়াতাড়ি আপনাকে দিতে হবে, বিকজ ইউ বিন মনিটর্ড, ইউ বিন অডিটেড অলসো। এখন মনে হয় সাব এডিটার কাজটা আস্তে আস্তে চলে যাচ্ছে মনে হচ্ছে, কারণ ফিল্ড থেকে ডাইরেক্টলি আপলোড করে দিচ্ছে কপি উইথাউট। না, সেটা প্রিন্টে হয় না, তার কারণ ওরা অনেক প্রিন্টে না, আমি বলছি দেখুন ফ্র্যাঙ্কলি প্রিন্টার লোকে আজকাল প্রায় প্রিন্টের অলমোস্ট অবিচুয়ারি লেখার টাইম এসে গেছে। তো কিন্তু তাদেরই যে অনলাইন ভার্সন, সেখানে এত বানান ভুল, এত কিছু, মানে মনে হয় যেন ফিল্ড থেকেই তুলে দিয়েছে। সেখানে ওই জন্য ইউ নিড দ্য ডেস্ক, জাস্ট টু ক্ল্যারিফাই, ক্লিন দ্য কপিজ আর থ্রু দ্য থিংস, ক্ল্যারিফাই করাটাও খুব দরকারি।
যে আপনি কি বলতে চান। অনেক সময় ভুল ফ্যাক্টে দিচ্ছে রিপোর্টারে, না কারণ ওর কাছে 5টা আরও কপি আছে, ওরও চাপটা আছে। আচ্ছা, এটা কি আপনার মনে হয়, আমার অনেক সময় মনে হয়েছে, ইংলিশেই বলছি, যে অন্য অন্য শহর থেকে অন্য অন্য এডিশন, জাস্ট আপনি কথাটা বললেন বলে মাথায় এলো, ভাষা অন্য অন্য হয়। মানে কলকাতা থেকে বেরোনোর ভাষা, ইংলিশের ধরনটা যেটা হচ্ছে, বম্বে থেকে বেরোচ্ছে কিংবা ইন্দোর থেকে বেরোচ্ছে, You are correct. ভাষাটা অনেকখানি অন্য You are অন্য correct. মুভ করতে থাকে। ইউ আর কারেক্ট। যেমন ধরুন কলকাতা থেকে বেরোলে আমরা লিখলাম গ্যাজেটস, লিখলাম কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল, গ্যাজেটস। বম্বে থেকে আসলো কপিটা গিজমো হয়ে গেল, গ্যাজেটটা গিজমো হয়ে গেল। এবার যে পড়ার, সে বান্দা পড়লো ডেস্কে, বাহ, এবার পরশু দিন থেকে সেও গিজমো লিখতে শুরু করলো। ইউ আর কারেক্ট, মানে which also shows that you are I mean you have read so much that you have understood. It's also like if you চোখে travel পড়ে। also, ধরুন আপনি বম্বের তে উঠলেন, ফ্লাইটে কাগজটা পেলেন, বিকেলে এসে আবার কলকাতায় সেই ব্র্যান্ডের কাগজটি পড়লেন, কথার কথা সেম কপিটা দেখলেন আপনি, ওখানে গিজমো এখানে গ্যাজেট, সেটা হয়, এটা ডেফিনেটলি আছে। এবং কিছু কিছু শহরে তো ল্যাঙ্গুয়েজটা ভুলই থাকে, তো আমরা বলেও দিই বাচ্চাদের যে তোমরা যদি কাগজ পড়ো, অমুক শহরেরটা পড়ার চেষ্টা করবে, তমুক শহরেরটা ট্রাই করবে না পড়ার জন্য। আচ্ছা এটা তো স্ট্যান্ডার্ডস থাকেই। আচ্ছা, অনেক ভাষা নিয়ে কচকচি হলো, তো একটু অন্যদিকে যাব। তার আগে আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। সুমন্ত চট্টোপাধ্যায়, ওনার আরেক পরিচিতি, ওনাকে দ্য ইংলিশ নাট বলা হয়। আচ্ছা, উনি ওনার এমনিতে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডম্যান অফ ইন্ডিয়া, কিন্তু উনি ইংলিশ যারা জানে তারা যাতে ইংলিশ বেটার হয়, এই ইংলিশ নাট চ্যানেলটা ওই কারণে। তো একটা বই লিখেছে, তা আমি ওর থেকে নিয়ে এসেছি আপনাকে দেব বলে, স্টোরিজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। থ্যাংক ইউ। এটাতে সব ইতিহাস লেখা আছে, ওয়ার্ড কোথা থেকে এলো, হ্যাঁ, ফ্রেজেসও খুব খুব সুন্দরভাবে লিখেছে। এটা যখন প্রি অর্ডার লেভেলে ছিল তখনই বেস্টসেলার হয়ে গেছিল। আচ্ছা, মানে প্রচুর বইটা বিক্রি হচ্ছে, সময় পেলে পড়ে দেখবেন। নিশ্চয়ই, হেল্প আসছে। এমনি তো চ্যানেলটাও দেখতে পারেন, ও কি নামে? মানে দ্য ইংলিশ নাট। ইংলিশ নাট, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। ক্রিয়েটর অফ ইংলিশ নাট। এই সপ্তাহে কিছু শব্দ কিরকম ভাবে বদলে গেছে, ম্যানিফেস্ট যেমন কিরকম ভাবে বদলে গেছে, সেইটা নিয়ে করেছে। যে যখন উৎপত্তি হয়েছিল অন্য কারণে হয়েছিল, এখন অন্য কারণে ইউজ হয়। এটাই যেমন আমাদের ধরুন আমরা কয়েনও করি, যেরকম আমরা প্রিন্টে আমরা কয়েন করি, এবং যে যেরকমভাবে কয়েন করবে যত ভালোটা কয়েন হবে, কারণ পানের তো কোনো এন্ড নেই, পান ক্যান বি ডেঞ্জারাস, পান ক্যান বি বোরিং অলসো। তো উই ট্রাই, ওই পানের লেভেলেও অনেকে সিদ্ধহস্ত আছে। যেমন আপনি ম্যানিফেস্ট বললেন, আমারই একটা হেডলাইনে ছিল যে সরকার মানে পার্টি এত কিছু ঘোষণা করেছে, টাকাটা আসবে কোত্থেকে, তো আমি দিয়েছিলাম ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো, যে দ্য ম্যানিফেস্টো সেজ এই। এটা কিন্তু আপনার একটা পরিচিতির মধ্যে পড়ে, যে আপনার হেডলাইন্স মানে একটা অন্য ধরনের জিং নিয়ে আসে, একটু ভেবে, মানে রসকসহীন যে অন্যরা করে সেরকম নয়, একটু মাল্টিকালচারাল ব্যাপার হয়, মাঝে মাঝে হিন্দি শব্দটাও ইংলিশে ঢুকিয়ে আপনি করার চেষ্টা করেন। যার সাথেই আপনার লেখা নিয়ে কথা বলেছি, মোরালেস সেম ফিডব্যাক পেয়েছি। একটু পার্সোনাল আসি, যেটুকু বলার বলবেন, যদি বলতে নেওয়া ইচ্ছা করে বলবেন না, প্রশ্ন করার অধিকারটা রাখছি। তার আগে একটা প্রশ্ন, মানে নির্ভেজাল প্রশ্ন, সেরকম ভাবেই নেওয়া উচিত। হ্যাঁ, বলো। অনিমেষ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সেটা হচ্ছে যে
আমরা রবিন রয়কে নিয়ে বলছিলাম, কিন্তু রবিনের সমস্ত দিকগুলোই আর কি ভালো, এখন পুরনো সে দিনগুলো মনে পড়ে যায়। আমার মনে হয় রবিনকে আমি এই কথাটা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমার সব থেকে খুব কাছের কলেজের বন্ধু, সব থেকে কাছের বন্ধু রাজার কলেজের, এবং অবশ্যই আমি মনে করি ওরও তাই বোধহয়, হয়তো বা আমি তো আমরা এখন এতগুলো দিন পেরিয়ে এসে কলেজ জীবনে নানান স্মৃতিগুলো তো বেরিয়ে আসছে, তো তাতে নানান ফ্যান ফলোয়ার ছিল, মহিলা তো অনেক বেশি ছিল বেথুন কলেজের অনেকে। এই মুহূর্তে আমার একটা নাম হুট করে মনে পড়ে যাচ্ছে, খুব সম্ভবত ম্যাথামেটিক্স অনার্স এর মেয়েটি মালিনী, ইফ আই এম নট রং, আমার মনে নেই, বাট স্টিল মনে পড়ছে মালিনী। রবিন, এখন যদি মালিনী হঠাৎ এসে বলে যে আমি তোমার মানে বাহু ধরে মাথা পড়তে চাই এই বয়সে এসে, তাহলে রবিন কি করবি? তুই কি করবি? মানে মালিনীকে কি নিয়ে ঝুলে পড়বি? আমি এরকম মালিনী একটা এক্সাম্পল দিলাম, কিন্তু এরকম যদি মালিনীরাও তো ছিল অনেকে, সেই কোনো একজন মালিনী যদি বলে যে আজকে আমি তোমার গলায় অবশ্যই মালা, তখন কি ভাবছিস, কি করতে পারিস? আমি সেটাই ভাবছি। আচ্ছা, তো উত্তরটা এটাই যে এডিশন চলে গেছে, মানে একটা এডিশন চলে যাওয়ার পর একটা প্রিন্ট অর্ডার থাকে আমাদের, প্রিন্ট অর্ডারটা ক্রস করা যায় না আর কি, সেটা হচ্ছে আর ঘুরিয়ে আনা ইউ যায়। ক্যান ডু ইট এনিথিং। আমার দাম্পত্যে কলহ জাগে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমি বললাম যে একটা এমন কিছু প্রশ্ন করো এটা যেটা- ইনফ্যাক্ট টেলিভিশন হলে পরে আপনি আবার, টেলিভিশন 24 ঘন্টা চলছেই আপনার, যদিও তবে 12 আবার ঘন্টা ঘুরিয়ে প্রোগ্রাম, দিতে পারে। হ্যাঁ 12 ঘন্টা প্রোগ্রাম 12 ঘন্টা আপনি রিপিট দেখাচ্ছেন, কিন্তু কাগজের ক্ষেত্রে একবার প্রিন্ট হয়ে গেলে সেটা অনলাইন হয়ে যাওয়ার পর আর আপনার কিছু করার থাকে না। আর প্রিন্ট অর্ডার যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে ইজ ইউর গন, তো সেই মালিনীরা হারিয়ে গেছে। ইউর গন। এরকম ছিল নিশ্চয়, যখন বলছে তা যখন বলছে না, অনেকেই বলছে ডামসারার্স করার, আমাদের মানে ছিল কিং টিম, অফ ডামসারার্স বলা হতো। সেইখানেও মানে বেথুন ব্রেবন এইগুলোতে গেলে ওর খোঁজ সবাই নিত। তো নিশ্চয়ই এতজন যখন বলছে কলেজ জীবন আপনার রঙিনই ছিল। কলেজ উই হ্যাড এ গ্রেট টাইম ইন কলেজ, অ্যান্ড আমি 85 থেকে ফেস্ট করি আর কি, 84 অবধি দেখতাম, মানে ভাবতাম যে ওরা স্টেজে বলে কি করে কথা। 85-এ ট্রাই করলাম, তারপর হলো, মানে থিংস হ্যাপেন্ড, এবং আমার পরবর্তী লাইফে এইগুলো আমার কাজেও দিয়েছিল প্রচুর। এই যে ধরুন স্ন্যাপি, হঠাৎ ভাবা, এইগুলো আমাদের ওই স্কিট যেটা হতো, আমাদের তো ভাবার টাইম দিত না, যে টপিক দিত, বলতে চলে যাও। তো আমরা ছোটো ছোটো অনেকগুলো বানিয়ে, না এটা নাটক টাইপের, হ্যাঁ 5-7 মিনিটের। তো আমরা অনেকগুলো ছোটো ছোটো জিনিস বানিয়ে রাখতাম, যেরকম বানিয়ে দিতাম, এবং সেটা বলতো যে একটা টপিক দিল, সেটা আমরা জুড়ে জুড়ে করে দিতাম। সো দ্যাট হেল্প মি ইন অলসো মাই প্রফেশনাল লাইফ অলসো, যেন কম সময়ে হঠাৎ একটা কিছু আসবে। তো দ্যাট প্র্যাকটিস প্রবাবলি ট্রিগার্ড দিস হোল থিং। তো কলেজে উই এনজয়েড। আমি ওই সময় ফেস্ট, থ্যাংক গড মোবাইল টোবাইল ছিল না, কাজেই সবাই পারফরমেন্সের উপর বেশি করবে। এবং স্কটিশ চার্চ ছিল, স্কটিশ চার্চ, এবং একটা সময় ছিল আমরা যখন স্কটিশ প্রথম পারফর্ম করতে যাই, তখন আমাদের বলেছিল স্কটিশ চার্চ কলেজ হ্যাজ এ টিম, উইল পারফর্ম। তারপরে আমরা যখন কাট্টু বলছি, আর 2 বছর পর যখন আবার গেছি ওই কলেজে, তখন বলছি যে আর হাউ লং উইল ইউ বি পারফর্মিং, বিকজ আর তো কেউ চান্স পাচ্ছে না, মানে উই ওয়ার ইনটু দ্য থিং। ইট ওয়াজ এ গ্রেট টাইম। তো ইংলিশ অনার্স পড়েছে, জার্নালিজম পড়েননি? পড়িনি। জার্নালিজম পড়াটা কতখানি জরুরি? একটা ছোট্ট একটা অ্যানিকডোট দিয়ে আমি শুরু করতে চাই, এটা নাম নেব না অবভিয়াসলি। একজন এডিটর হ্যাড অলমোস্ট ফাইনালাইজড একজনের রিক্রুটমেন্ট, এবং সেই এডিটর তখন এমনই প্রতাপশালী ছিলেন যে উনি বলে দিতেন কাম ফ্রম টুমরো, মানে কাম ফ্রম টুমরো, অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে দেবে। কিন্তু সেই ভদ্রলোক যে চাকরিটা পেয়েছে বা পেয়েছিল, সে তখন এডিটরকে ইমপ্রেস করার জন্যে he went ahead and said, I have also done my journalism in MA, my master's. সেটা শুনে এডিটর বলল যে you call me before coming, and he didn't get the job. তো এটা ইজ প্রবাবলি আনলাইক আদার প্রফেশনস, যেমন আপনি
ধরুন ও যেমন নেটে আমি ক্রিকেট প্র্যাকটিস করলাম, পরবর্তীকালে আমি গিয়ে খেললাম, ওটা এটা নয়, দিস ইজ নট, ইউ ক্যান টিচ ইট, এটা আমার মনে হয় ইউ ক্যান টিচ ইট। যেরকম ধরুন আপনি আঁকতে জানেন, আপনাকে হোন করা যায়, কিন্তু আপনি লাইনগুলোই জানেন না, আপনাকে আমাদের রবিবার দিন যেরকম বা সন্ধ্যাবেলায় দেখবেন রাস্তা দিয়ে, আগে হতো আমাদের ছোটোবেলায় যে সবাই একটা হারমোনিয়াম নিয়ে বসে গেছে করতে, এটার মতো আমাদেরটাকে, কিন্তু তার থেকে কজন সিঙ্গার হয়েছে, সিঙ্গারের কথাটা আমরাও সেটাই হচ্ছে, ইউ ক্যান, আই পার্সোনাল থিঙ্ক ইউ ক্যান টিচ সামবডি টু বিকাম আ জার্নালিস্ট, এটা মানসিকতা থাকা প্রথম কথা। তাই তারপর ইউ হ্যাভ টু হ্যাভ আ নোজ ফর দ্য নিউজ, সেটা ইম্পর্টেন্ট, সেটা ওখানে শেখানো যায় না। প্লাস আপনি ধরুন তৈরি করে ফেললেন, মানসিকতার জায়গাটা আমি বলছি, তৈরি করলেন, আমাদের সাথে এটাও হয়েছে, খুব ইন্টারেস্টিং, আমার এই বইটার মধ্যে আছে ফ্যাক্টস, এবং যে রাত্রি 10:20, 9টার সময় পিয়নগুলো সব চলে যেত, তা আমরা যারা যখন ট্রেনি, তা আমাদের ওই ক্রিড বলতো, এগুলো পিটিআই যে খবরগুলো আসতো, তো আমাদের ওগুলো ছিঁড়ে ইয়ে করে পিন আপ দিয়ে রাখতে হতো। তো ওটা ছিঁড়তে গিয়ে আমি দেখি লেখা আছে রাজীব গান্ধী কিলড ইন ব্লাস্ট। তো আমি হাতে নিয়ে লিটারেলি কাঁপতে কাঁপতে নিউজ 8-এর কাছে গেছি, সে আমাকে বলছে হোয়াট, তো আমি বলছি বস আই থিঙ্ক, তখন বলছে ও ইউ থিঙ্ক অলসো, মানে তখন মানে একটা ট্রেনিকে তো এই ভাষায়, হোয়াট ডু ইউ থিঙ্ক, তা আমি বলছি রাজীব গান্ধী ইজ ডাইড, তো মানে ই বেটার বি বস, আদারওয়াইজ at 10:20 ইফ হি ইজ নট ডেড অ্যান্ড ইউ আর লেট মি সি। তো হাতে নিয়ে বসে পড়লো, বসে ওর ইনফ্যাক্ট ওর স্ত্রী ইয়ে ছিল, ডেস্ক হ্যান্ডেল করছিল, তাকে বললো স্টপ প্রেস, আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমি বলি ইউ গো ওয়ে, আই ডোন্ট নো সি ইউ, এইভাবে শেখাটা আর কি। সাইডে হয়ে গিয়ে দেখলাম, এবং তৎকালীন যে এডিটার ছিল তাকে ফোন করা হলো, সে 11টায় বাড়ি থেকে এলো, হোল থিং চেঞ্জড। এবার ধরুন আপনি বললেন আমি তো বানিয়ে ফেলেছি গুরু, আমার কাগজ 11টা হয়ে গেছে, আমি এটা হবে না, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য এন্টায়ার এডিশন। তো এই জিনিসগুলো তো হয় না, মানে টেক্সট হয় না এই জিনিসগুলো, মানে কোন বলটা কখন কিভাবে একটা করলো বা কী হবে, সেটা তো আপনি অন দ্য স্পট ভাবলেন। যেমন আপনি আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, নাম না নিয়ে, দ্য প্রাইম মিনিস্টার in I mean had a crash, প্লেন ক্র্যাশ, আমি নাম না নিয়ে বলছি, এমন একটা কাগজে বেরিয়েছিল, এবং হি সার্ভাইভ, দ্য ক্র্যাশ টুক প্লেস ইন আ প্যাডি ফিল্ড অ্যান্ড হি সার্ভাইভ দ্য ক্র্যাশ। কিন্তু সেই রাত্রে যে ভদ্রলোক ছিলেন ডেস্কে, উনি ওটাকে ভেতরে ইন্ডিয়া ডাইজেস্ট করে দিয়েছিলেন, মানে দ্য প্রাইম মিনিস্টার হু ইজ রুলিং অ্যাকচুয়ালি। তাহলে চিন্তা করি, এবং সেই তৎকালীন তার পরদিনই তাকে ডেস্ক থেকে সরানো হয়েছিল, এবং তার আর্গুমেন্টে ছিল সে তো মরেনি, কিন্তু বাবা প্রাইম মিনিস্টার সার্ভাইভস অ্যান এয়ার ক্র্যাশ, সেটা তো সেটা ভেতরে ও ভেবেছিল সার্ভাইভ করে গেছে ভেতরে দিয়ে, কিন্তু প্রাইম মিনিস্টার, মানে এটা কি আমি, মানে দ্য থিং ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং, দ্য ইম্পর্টেন্স অফ দ্য। আচ্ছা, এই দিকটাতেই বলছি, দুটো জিনিস হয়তো আমাদের দর্শকরাও বোঝেন না, আমিও খুব কনফিউজড। ডেস্ক আর ফ্রন্টলাইন রিপোর্টিং, এডিটর, এই তিনটের কি রোল এবং কে কোনটা করে, এটা যদি একটু সংক্ষেপে বোঝেন। এডিটার বেসিক্যালি তো একেবারে আমরা এরকম এডিটার্স দেখেছি যারা হ্যান্ডস অন, ডেস্কে দাঁড়িয়ে বসে আমাদের সাথে কাজ করেছে, এরকম এডিটার দেখেছি 7:30 বাড়ি চলে গেছে, এরকম এডিটার দেখেছি ফোন করেছে হয়তো 2বার বা 3বার, তারপরে হয়তো ফোন ধরেছে, এরকমও আছে, মানে ইউ উইল গেট অল টাইপস অফ পিপল এভরিওয়্যার, ইটস নাথিং একটা এরকম স্টিরিও টাইপ হবে সেটার কোনো গ্যারান্টি কোথাও নেই। তো সেটা দ্যাট ইজ ওয়ান থিং। বি হচ্ছে দ্য এডিটর ইজ দ্য লিঙ্ক বিটুইন দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ডেস্ক, the link between the management and the reporting, the link between, is the link man basically, he is actually informed by the management, by the honchos, that এটা যাবে, এটা আমরা এইটা লাইন আমাদের, এটা আমাদের, and he conveys it to us that this is the thing, so it's very important role, সেটা নিয়ে কোনো ডাউট নেই। এবার যেটা আমি বললাম যে হ্যান্ডস অন হয় না, সেটা
যার যেরকম ব্যাপার, অনেকে ম্যানেজার হয়, অনেকে টাইম ম্যানেজমেন্ট করে, অনেকে অনেক রকম করে। তো এডিটরের রোলটা আমি আপনাকে বলে দিতে পারলাম। এবং যখন আমি আই ওয়াজ অ্যান এডিটর অফ থিংস, আই ইউজ টু বি অন দ্য থিং, যে আমি দেখবো সব ইম্পর্ট্যান্ট কেন। এটা আমি জানি না, স্বভাবত হতে পারে, নাও হতে পারে, কিন্তু আই হ্যাড অ্যান ইন্টারেস্ট কি আমি গিয়ে একদম যেখানে পাতাটা হচ্ছে, পেজটা হচ্ছে, ওখানেই দাঁড়িয়ে থাকতাম, চেম্বারে কমই থাকতাম, এটা করো, এটা করো, এটা করো, হয়ে গেল, পাতাটা আমি নিলাম, চেক করলাম, এটা ওর এটা নাও হতে পারে অনেক সময়। তো এরকম আমি এক্সপ্লেন করে নেব। ফ্রন্টলাইন রিপোর্টিং ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, বিকজ হোয়াট অ্যাপিয়ার্স ইজ হোয়াট হি ইজ সিইং, হি অর শি ইজ সিইং। সে রিপোর্টটা করলো। এবার ডেস্কের কাজটা হচ্ছে ফাইনাল কাজ, যেটা হচ্ছে স্ক্রিনিং দ্য কপি, গোয়িং ফর গ্রামাটিক্যালস, অবভিয়াসলি ফ্যাক্টস। ও হয়তো নেতা একটা কথা বলেছে, কোনো একটা ইয়ার কোট করেছে, ও শুনেছে ভুল, তো এগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ক্রুশাল। কেন আপনি যাটা ছাড়ছেন ডেস্কের থেকে, একটা লেভেলে আপনি চলে যাচ্ছেন যখন ডেস্কে, তখন চিফ সাহেব বা নিউজ এইটের কপিটা নাও দেখতে পারে, কিন্তু মানে ইয়োর গুডউইল, ইয়োর ক্রেডিবিলিটি ইজ সো হাই, তুমি কপিটা করেছো, তখন ম্যাক্স হয়তো হেডলাইনটা চেক বা করলেও না, বললো ইউ সেন্ড দ্য কপি, তখন দ্য হোল ওনার্স কামস অন ইউ। অফকোর্স ইউ নিড আ লট অফ রিগমোরল থ্রু দ্যাট, ওই জায়গাটায় পৌঁছতে আপনার অনেকটা দরকার। তো সেখানে কতখানি ক্রুশিয়াল এটা আপনি ভেবে দেখুন, কেন পুরো কাগজের গুডউইলটা ওর উপর নির্ভর করছে। কালকে যদি একটা রিজয়েন্ডার পাঠালো যে এটা হয়েছে, যেমন আমি দুটো এক্সাম্পল আপনাকে দিচ্ছি, খুব এগুলো বলার মানে খুব এটা হচ্ছে ডেস্ক কতখানি মানে কি হয় এখানে। বিহারে জগন্নাথ মিশ্রা তখন চিফ মিনিস্টার, উনি এসছেন, ওনার পাটনাতে এসছেন, কোনো বাইরে কোনো অন্য স্টেটে গেছেন, পাটনায় ফিরেছেন, ছবি পাঠিয়েছে আমাদের, ছবিটা আমরা ছাপিয়ে দিয়েছি, আমরা কলকাতায় বসেছি ডেস্কে, আমরা ছাপিয়ে দিয়েছি। পরদিন সিএমওর অফিস থেকে ছবি এসছে, উনি তিরুপতিতে গেছিলেন, ন্যাড়া হয়ে এসছেন, আমরা যে ছবিটা ছাপিয়েছি তাতে মাথা ভরা চুল। এবার আমাদের পক্ষে জানা সম্ভব না, কেন অন্য স্টেট বলে, এবং তখন গুগল ছিল না। এবং কি হয়, এখন আপনি বলবেন সব কি তোমরা চেক করো, সেটা কথা নয়, কথাটা হচ্ছে দেখুন এখন টুইটার এসে গেছে, এখন ধরুন আমি হঠাৎ দেখছি জগন্নাথ মিশ্রের ছবিটা যাচ্ছে, টুইটারেও এলো যে জগন্নাথ, ইয়ার এ তো আলাগ হ্যাঁ। এখন অনেক কিছু ইজ বিকাম মাচ মোর ইজিয়ার। যেমন আই ওয়াজ টেলিং মাই ওয়াইফ ইন দ্য আফটারনুন, যে আগে যেমন কোর্টস নিতে হতো, যেমন একটা ইনসিডেন্ট হয়েছে, এই অমুকের কোর্ট নাও, তো রিপোর্ট বস ফোন ধরছে, টুইট, আচ্ছা ছবি। এটা কি খারাপ দিকটাও নেই যে আর ফ্রন্টলাইন লোকেরা আর বেরোচ্ছে না, I'll come to that. টুইটার, I'll come to that, ইনস্টাগ্রাম দেখেই চালিয়ে I'll come to that, সেটাও একটা তো এখন ইটস বিকাম মাচ মোর ইজিয়ার, প্রোডাকশন ইজ বিকাম মাচ মোর ইজিয়ার। আমি আগে প্রোডাকশনের লাইনটা ধরি, যেমন ধরুন আগে আমাদের অমুকে কী হলো, তো কোর্ট কোথায়, কোর্ট নেই, আসছে না, ফোন আসছে, ইভেন বদার ওপেন টুইটারে ধরুন কালকে বেলডাঙ্গার যে ঝামেলা হয়েছে, ছবিটা তুললাম, ক্রেডিটটা দিলাম অমুকের, টুইটার, আমার এখানে প্রোডাকশন জব ইজ ডান। I don't have to depend on PTI, UNI, দিল না, কিছু নেই। এবার ফ্রন্টলাইন যেটা আপনি বলছেন যে রিপোর্টিং যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু এর জন্যই আমি আমার যেটা প্রশ্ন, সরি একটু আটকাচ্ছি, এই যে আমি 3টে খবরের কাগজ পড়লে 3 রকম ভিউ পেতাম আগে, সেই জিনিসটা বদলে গেছে, সবাই তো ওই সেম টুইটার থেকে তুলেই রাইট ছাপিয়ে দিচ্ছে। একজনের যে প্রশ্নটা অন্য রকম হবে, 3জন 3 অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করবে, যার 3টেও আলাদা আলাদা উত্তর হবে, না হলে সবই প্রেস রিলিজ হয়ে যাচ্ছে যে কোনো প্রশ্ন এই দিক থেকে কোনো প্রশ্ন যাচ্ছে না, তাতেই তো জিনিসটা বোরিং হয়ে, এই জন্যই বোরিং হয়েছে। এইখানে কি হচ্ছে, এইখানেই টিভিটা এন্টার হচ্ছে আপনার, কেন প্রথম কথা, আই ডোন্ট নো ওয়েদার আই এম কারেক্ট টু ইউজ দ্য ওয়ার্ড নাটকীয় কিনা, বিষয়টা নাটকীয় হয়ে যাচ্ছে। সি হোয়াট ইজ হ্যাপেনিং ইজ, আপনি একটা জিনিস আপনাকে আকর্ষণ করে, একটা ভালো স্ক্রিপ্ট, পরে আপনি বুঝলেন স্ক্রিপ্টটা জোলো কতখানি, হয়তো কিছুই নেই স্ক্রিপ্টে, কিন্তু ওই সময়টার জন্য আপনার অ্যাটেনশন স্প্যানটা নিয়ে নিল। এবার একটা ভার্বস যেমন আমাদের শেখানো হতো নিয়মিতই, একটা যে কোনো ভালো কাগজের একটা মিনিমাম রিপোর্টিং 350 থেকে 400 বেশি হওয়া উচিত নয়, কিন্তু এখনও কিছু রিপোর্টার আছে 700-600 এরম লেখে, তাদের পরদিন দেখে যে এইটুকু বেরিয়েছে, দি ডোন্ট লার্ন বাই। সো বাট
আনলেস ইউ ক্রাঞ্চ দ্য হোল থিং, কেউ দেখবার স্প্যান নেই, পড়ার টাইম নেই, সেটা হচ্ছে একটা ইয়ে। এইখানে টিভিটা কিন্তু সেখানে এন্টার করলো, একটা গ্লিটসি নিউজ রুম হয়ে গেল, যে রিডার, নিউজ রিডার। অ্যাকচুয়ালি দেখুন এখানে একটা জিনিস আছে, এখানে আমরা বলি যে নিউজটা পড়ছে, যে ডেলিভার করছে, তাকে কিন্তু অনেক সময় বলি জার্নালিস্ট, সে কিন্তু জার্নালিস্ট নয়, হি ইজ অ্যাকচুয়ালি নিউজ রিডার। পারফর্মিং আর্টিস্ট। এক্স্যাক্টলি, হি ইজ নট আ জার্নালিস্ট। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট, ওর এখানে দেখবেন একটা কানে নিয়ে আছে, ও কিন্তু ব্যাকরুমে কিন্তু ডেস্ক, ওর একটা রিসার্চ R&D ডেস্ক আছে, যেটা তৈরি করে দিচ্ছে ওকে খবরটা। হি ইজ অ্যাক্টিং আউট দ্য নিউজ, quote unquote, in such a way that he gets your full attention span. এবং আপনি কি করছেন, আপনি হচ্ছেন কাগজটা দেখবো আবার পাল্টাবো, এই খবরটা নিচে আছে দেখুন পেজ 9, আমি আবার পেজ 9। আমরা এই জন্য বলি যে টার্ন জিনিসটা খতম করে দাও। এখন আপনি বলবেন খতম কি করে হবে, ছোট্ট করে নিয়ে ফুল কভারেজ ইনসাইড। কেন আপনি দেখলেন তারপরে গিয়ে দেখবেন ইনএভিটেবলি যে ওখানে সেট কথাটা নেই, কিন্তু অন্য কিছু রয়েছে 9 নম্বর পাতার পরে। তো কাজে ওটা ওই জিনিসগুলো এখন, সেই জন্য আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা আপনাকে বলছি, কাগজ দেখুন যেভাবে এগোচ্ছে উই অল নো, কিন্তু আরও তার লাইফ স্প্যানটা যদি বাড়ানো যায়, তাহলে উই হ্যাভ টু বি, কী হতে হবে, উই হ্যাভ টু অ্যাড মোর ভ্যালু টু দিস। কিশোর কুমারের কোন গানটা সবচেয়ে ভালো লাগে? চিঙ্গারি ভরকে। আর সব থেকে যদি বলেন তাহলে আপকি কসমের ওই গানটা, জিন্দগি কে সফর মে গুজর যাতে जो मकाम वो फिर कभी नहीं आते, वो फिर कभी नहीं आते। আচ্ছা, ইন্টারেস্টিং। এক্ষুনি বললেন যে বেরিয়ে গেছে এডিশনের জন্য আর ফেরত আনতে পারছে না, এটা কি ওই এটা শুধু না, ইটস লাইক শিমুলদার প্রশ্ন থেকে ইটস দ্য ফিলসফি, ইটস দ্য ফিলসফি। দেখুন আপনি ডিউটি করলেন, বাস স্ট্যান্ডে গেলেন, দেখলেন বাসটা বেরিয়ে গেল, ওই বাসটা তো আসবে না, সো ইটস ইন এভরি অ্যাসপেক্ট, जो गुजर गया। এই দুটোর মধ্যে একটা গাইতে বললে কোনটা গাইবেন? না আমি নট আ প্রো, আর প্রো তো দরকার নেই, প্রো কোথায়, তাহলে তো পুরো সেটআপ তো স্টুডিও থাকতো। আমাকে তো যদি আচ্ছা গাইতে হবে না তো, তাহলে ঠিক আছে, গান না আই ক্যান সে, আমাকে বলেছে গাওয়াতেই হবে, অনেকেই বলেছে। ওরা যে কলেজে পড়ে আর শুনিনি, ওরা যে সময়ের এটা দেখেছে সেটার থেকে 3-4 ডেকেড পার হয়ে গেছে। হ্যাঁ, তো এর জন্যই আবার শুনতে চাইছে। এখন মেবি ইট উইল বি আ মকারি অফ মাই ট্যালেন্ট, যেটা ছিল আর কি। হতেই পারে না, ট্যালেন্ট ইজ অলওয়েজ ট্যালেন্ট। হ্যাঁ, এখন মানে এতদিন হয়ে গেছে তো, কাজেই মানে আপনার টেমপ্লেটটাই হয়ে যেতে পারে রাষ্ট্রীয় বা কিছু। আমরা সবাই জানি যে আপনি কিশোর কুমার মারা গেছেন, আপনি অরিজিৎ সিং নন। হ্যাঁ, এটা দিস হ্যাজ বিন সেট। হ্যাঁ, এবার সেই অবস্থাতেই রবীন রয় গান করুক। হঠাৎ মানে ডিসক্রাইবিং ডেস্ক থেকে হঠাৎ এই গানটাতে মানে আচ্ছা, মেবি গানের লেট মি ট্রাই এন্ড সি। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। মেয়ে এখন বিদেশে থাকে, মিস করেন ছোটবেলাটা একসাথে থাকেননি বলে? Yes, that is my major regret. I have missed her childhood. I have never seen her grow up. আমি ফিরলাম, ও চলে গেল। ডেফিনেটলি, মানে my heart used to bleed. মানে আমার একটা কথা বারবার মনে হয়, অ্যান্ড মানে সরি টু পার্সোনাল, কিন্তু করে ফেলি জিজ্ঞাসা। আপনি আপনার মায়ের খুব ক্লোজ ছিলেন, তা আপনার মাথায় কি এমন মানে রোলস, বাবা মায়ের রোলস সেট ছিল যে সন্তান মানুষ করাটা, মা বেশি, যেহেতু আপনার মা আপনার জীবনে কন্ট্রিবিউশনটা বেশি করেছেন, সবার থেকেই শুনছি, মায়ের কন্ট্রিবিউশন বেশি, বাবা কাজ নিয়ে থাকে, হ্যাঁ, বাবা কাজটা পারসিউ করে, আর মা সন্তান মানুষটা বেশি করে, তো সেই রোলটা প্রিসেট রোল ছিল বলে আপনি আপনার জীবনটা যেরকমভাবে চালিয়েছেন সেরকমভাবে চালিয়েছেন? ইট ইজ নট দ্যাট অ্যাকচুয়ালি। আমাদের সময় ইউ আই থিঙ্ক উইল অ্যাগ্রি অলসো, যে বাবাদের না একটা দেয়ার ওয়াজ আ থিন ওয়াল বিটুইন আস। ওটাই তো বলছি। হ্যাঁ, মানে
কাজটা শুধু নয়, মানে ক্র্যাকিং জোকস অর বিং ভেরি ক্লোজ টু ড্যাড, ওটা হতো না, জাস্ট সম্ভব হতো না। উনি ঘরে ঢুকলে এমন একটা কাশি দিতেন যে আই দ্য টাইগার ইজ কাম। সো ওই জিনিসটা সবসময় ছিল। অনেকে আমরা আপনি বলেও কথা বলতাম, আমি বলিনি কিন্তু তো অনেকে শুনেছি। ওখানে মা, কিন্তু আমি বলছি সেই জায়গাটা তো এটা ডিফারেন্ট, এটা নেসেসিটি হয়ে গেছিলো যে আই হ্যাড টু গো ক্যারিয়ার পারসু করার জন্য। তো আই হ্যাড টু গো, সেটাই একটা মেজর ইয়ে। আর রিগ্রেট তো অবশ্যই আছে, রিগ্রেট মানে দ্যাট ইজ দ্য বিগেস্ট রিগ্রেট মাই লাইফ। সেদিন একটা রিল দেখছিলাম, জানেন তো, বড় বড় লোকেরা বিভিন্ন সময় কম্পাইল করে বলে এই রিলটা ছেড়েছে। রিল তো সব ম্যাক্সিমাম নাচানাচি হলেও কয়েকটা ভালো হয়, যে লিভিং হোম ইজ নেসেসারি টু বি সাকসেসফুল। আমিও গিয়েছি, এখন বলতে পারি 15 বছর তো বাড়িতেই ছিলাম না, কিন্তু আজকে যখন হয়তো বা সাকসেসের ডেফিনেশনটা বদলে যাচ্ছে জীবনে, তখন মনে হচ্ছে যে টু বি সাকসেসফুল মানেটা কি। আর যারা বাড়ি ছাড়েনি তারা কি কম সাকসেসফুল? এই প্রশ্নগুলো আসে বারবার করে, ঘুরে আসে। তো একটা জিনিস খুব ভালো লাগলো আপনার মেয়ের সাথে কথা বলে, যে এত দূরে থাকা সত্ত্বেও আপনাদের রিলেশনশিপটা ক্লোজ। যতটুকু সময় আমরা পেয়েছিলাম আর কি। একটা প্রশ্ন, এটা কুইজ একটা, সেটা করি। Well, you are an obsessed professional and a cool dad. But can you tell me what are the subjects your daughter majored in from Mount Carmel College? এটা আপনার সহধর্মিনী থেকে আচ্ছা, কুইজ। এইখানে আমি আই স্টাম্বল আপন দ্যাট প্রায়। এটাকে উত্তর দিতে হবে? আচ্ছা, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, এই ধরনের কিছু হবে বলে আমার মনে হয়। বিকজ এখন কি পড়ছে? এখনও পিএইচডি করছে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে, অ্যালজাইমার্স নিউরোসায়েন্সে। আচ্ছা আচ্ছা, নিউরো সায়েন্সেসে করছে মানে, হ্যাঁ অবশ্য ফিজিক্সটা তো থাকবেই। এখন আমি জানি না, তখন ফিজিক্স আমার ধারণা ছিল আর কি এটা। না আমি না জানলেও ওই হয়, কিন্তু জানলে বেটার। কারণ আপনার একটা কোট করি, আপনার শুনতে ভালো লাগবে। যখন ওর সাথে কথা বললাম, নাম গার্গী, তো আপনি তো জানেন, আমি দর্শকের জন্য বললাম। তো ওকে আমি বললাম যে একটা যদি কোনো ডিসিশন নিতে হয় তাহলে তুমি কার সাথে ডিসকাস করবে? বললো ডিপেন্ড করে। মানে আমি যদি ক্যারিয়ার কিংবা কিছু নিয়ে ডিসকাস করি তাহলে হয়তো মায়ের সাথেই ডিসকাস করব, কারণ এতদিন কি সাবজেক্ট নেবো বাবা যেহেতু দূরে থাকতো, মায়ের সাথেই ডিসকাস করতাম। কিন্তু যদি আমার আজকে পার্সোনাল এক বন্ধু হয়, ক্লোজ বন্ধু, তাহলে সেটা হয়তো মায়ের আগে বাবাকে বলবো। কারণ বাবার সাথে ওই বন্ধুত্বটা বেশি, মাকে একটু ভয় পাই। আমাদের দুজনের রোলই, আমাদের একের ওপরের সাথে তো মা বাবা কম্পিটিশন থাকে না, কমপ্লিমেন্টারি হতে হয়। তো এইখানে বেশ সুন্দর, আমার ভালো লাগলো যে আমার থেকে অনেক ছোট, এর জন্য মেয়েটা কমপ্লিমেন্টারি রোলই পেয়েছে, আপনি দূরে থাকা সত্ত্বেও। হ্যাঁ, যে কার সাথে কোনটা করতে হবে সেটা ভালো, মানে দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট প্যারেন্টিং ইজ। প্যারেন্টিং ইজ নট কম্পিটিশন। কিন্তু আপনার মায়ের কোনো স্মৃতি আছে যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি? আপনার মা তো আপনার সাথে শহরের পর শহর একসাথেই ইনফ্যাক্ট শি লেফট মি ইন ফ্রন্ট অফ মি অনলি, মানে আমার সামনেই চলে গেলেন আর কি। কি হয়েছিল? মার মাল্টিপল ছিল, মার অ্যালজাইমার্স হয়েছিল, মার ডিমেনশিয়া ছিল, মা তারপর পড়ে গিয়ে স্ট্রোক হয়েছিল, তারপর মা পড়ে গিয়ে তারপর শি ওয়াজ বেড রিডেন ফর লাস্ট 58 days।
এবং আমার সবসময় ভয়টা ছিল যে আমার সাথে ট্রাভেল করতেন ঠিকই, কিন্তু আমি বলতাম যে এমন নয় যে আমি অন্য শহরে কোনো অ্যাসাইনমেন্টে গেছি খবর পেয়ে এসেছি, এটা যেন না হয়। আর এমন না যে আমি পাশের রুমে আছি, এই রুমে মা আছে, মানে কেন আমি এটা শুনেছিলাম জ্যাকি শ্রফের একটা ইন্টারভিউতে, হ্যাঁ, আমার জ্যাকি শ্রফের কথাটাই মনে যে পড়ছে। ও রিগ্রেট করে, কাজে আমি যে এটা যেন না, আমি সকালে উঠে যেন স্টোন না দেখতে পাই। তো সেদিন যেদিন এটা হলো আর কি ইনসিডেন্টটা, আমি হোয়াট আই ইউজ টু ডু ইজ, মহিলারা তো থাকতো ডেস্কে, তো সবাইকে ড্রপ করে আমি রাত্রে ফিরতাম, আর মার কেয়ার গিভার ছিল। তো কাজে আমি সেদিন কিন্তু আমি তখন কোন শহরে? জয়পুরে, সো পার্ট অফ মি জয়পুর আর কি, কারণ ক্রিমেশন ওখানে হয়েছিল। তো আমি ব্রহ্মপাল আমার ড্রাইভারকে বললাম যে আমাকে একটু আগে নামিয়ে দে। কোনো দিন আমি যেটা বলি না, তো ও বললো যে দাদা कोई बात नहीं, आप कभी नहीं मांगा तो चलो, और मांगने की तो बात ही नहीं है, आप जाना चाहते हो चलो। তো নামিয়ে দিল 1:20-তে। আমি নেমে আমি যখন উপরে যাই ফ্ল্যাটে গিয়ে দেখি টান উঠে গেছে। তখন আমি টোন দ্য কেয়ার গিভারকে হসপিটালে দিই। তো ও বলে তুমি জল খাইয়ে দাও, কেননা এ নিয়ে যেতে তো থাকবে না, হসপিটালে 3 দিন রেখে বলবে যে, তো আমি জল দিলাম, 142-তে চলে গেল, অ্যারাউন্ড 140, মানে সিম দ্যাট শি ওয়াজ ওয়েটিং ফর মি। সো আই এম গ্রেটফুল দ্যাট এটা এখন সবাইকেই যেতে হবে, হ্যাঁ সেটা তো ফ্যাক্ট। কি মেমরি রেখে যাচ্ছে সেটাই। মেমোরি ভেরি ক্লোজ, ভীষণ মানে মানে ফ্রেন্ড আর কি, আই উড লাইক জাস্ট টু টার্ম ইট অ্যাজ এ ফ্রেন্ড। না, আমি শুনেছি মানে উনি অসুস্থ অবস্থাতেও আপনি কখনো মানে ওনাকে একা ছেড়ে আপনি যেখানে থাকবেন সেখানে নিয়েই গেছেন, which is 2016-তে অফকোর্স যখন অ্যালজাইমার্স, তখন না অ্যালজাইমার ব্যাপারটা আমরা ঠিক বুঝতে, মানে আমি তখন গোয়াতে পোস্টিং, হঠাৎ আমাকে মানে সে স্টার্ট বিহেভিং আনন্যাচারালি। তখন আমি ডিসকাস করে বাড়িতে 8 মাস বোধহয় বাড়িতে ছিল ট্রিটমেন্টের জন্য। এখানেই ডায়াগনোসড হয়েছিল যে অ্যালজাইমার্স হয়েছে এবং ডিমেনশিয়া হয়েছে। তারপর ওষুধ দেওয়ার পর কিন্তু অনেকটাই হয়ে গেছিলো, মানে ওতে রিভার্স হয় না, কিন্তু তাও অনেকটা ওই যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, এই জিনিসগুলো কাম হতে শুরু করলো। এই ইনসিডেন্টটা কি আপনার মেয়ের অ্যালজাইমার্সের উপরে রিসার্চ করার? ও বলে সেটা কেন, শি ওয়াজ ভেরি, শি দ্যাট হ্যাড হন্টেড হার আ লট। এবং মারা যাওয়ার দিন রাত্রিবেলা 1:40-এ যখন মারা যায়, তো আমি যখন ওকে জানাই এখানে, এবং আমি মানে হোয়াটসঅ্যাপ পাঠাতে ওকেও পাঠাই, এবং ও তখন ব্যাঙ্গালোরে, ও ফ্লাইট বুক করে দিল, ও আসবেই আর কি। ইনফ্যাক্ট শি ওয়াজ দ্য ওনলি ফ্যামিলি মেম্বার হু ওয়াজ উইথ মি অ্যাট দ্য ক্রিমেশন গ্রাউন্ড। তার কারণ এদের যেতে টাইম লেগে গেছিলো, অবভিয়াসলি সব কিছু গুছিয়ে যাবে। হ্যাঁ, ওকে, ইন্টারেস্টিং। তো শি ওয়াজ লাইক এ রক আর কি, মানে ইটস লাইক যেটা বলে না যে মানে মনে হয় যে ও ছাড়া আর কিছু চলবে না, এরকম রক। তো আমরা যে বয়সে এসেছি, আমারও বাবা মা দুজনেই চলে গেছেন, তো যেতেই হবে, আমরাও কোনোদিন চলে যাবো, আমাদের সন্তানরাও ভাববে হয়তো, মানে ভালোভাবে ভাবে, এটাই একমাত্র কাম্য, সেটাই ভালো দিকগুলো। সেদিক দিয়ে খুব মানে আপনি একটা পুতুলের কথা বারবার করে উঠে এসেছে, হ্যাঁ, যে ওই পুতুলটা আছে কিনা একবার আমাকে কয়েকজন জানতে বলেছে, যে পুতুলটার গলায় আপনি যত মেডেল আনতেন উনি সেগুলোকে ঝুলিয়ে রাখতেন। পুতুলটা আমার থেকে 4 বছর ছোট, হ্যাঁ 4 বছর ছোট হবে। ইনফ্যাক্ট আমরা যখন আসি ফ্লাইটে, আমি ওটাকে কোলে করে নিয়ে এসেছিলাম। তখন ব্রিটিশ এয়ারওয়েজ ছিল না, তখন বিওএসি ছিল, ব্রিটিশ ওভারসিজ এয়ারওয়েজ কর্পোরেশন। সেটাতে আমি কোলে করে নিয়ে এসেছিলাম। কোকো নাম ছিল ওটার। আচ্ছা, কোকো দীর্ঘকাল ছিল, তার শিফটিংয়ের ফলে কোকো এখন একটু ডিসম্যান্টেলড আছে। আচ্ছা, ডিসম্যান্টেল অবস্থায় একটা বাংকারে তুলে রাখা হয়েছে ওকে। ওকে, কিন্তু আছে কোকো ইজ উইথ মি। কোকো উইল বি অ্যারাউন্ড 57। আমার দিদিদেরও ছিল কোকোর কাউন্টার পার্ট, কিন্তু তৎকালীন ওই সময় ওরা রান্নাবান্না করে ওকে খেয়ে নিয়েছিল আর কি। কিন্তু কোকো কেন যায় না আমার সাথে। আচ্ছা, একটা জিনিস, ওটা তো সুমন্তর ছিল, একটা আমি আর অশোক মুখোপাধ্যায়
আমরা লিখেছি এটা হচ্ছে কলকাতার পরিবহন ব্যবস্থা নিয়ে আচ্ছা, ওর ইতিহাস। একদম প্রথম থেকে কলকাতায় যখন পাবলিক ট্রান্সপোর্ট শুরু হয়েছে তখন থেকে আজকে লেটেস্ট স্ন্যাপি ক্যাবস যেটা সেইটা। উবের অ্যান্ড উবাকুল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আগে, স্ন্যাপিটা তারও পরে এসছে, মানে ইভি, অল ইভি ফ্লিট yes, yes. স্ন্যাপি আছে। তারপরে হেরিটেজ ক্যাব বলে একটা সিএনজি ফ্লিট এসছে। ইলাস্ট্রেশনগুলো কার? না, আমাদেরই, আমার তো টিম আছে আচ্ছা, আচ্ছা। যারা করে, তো এক পড়ে বলবেন কেমন। ডেফিনেটলি। এই বই, এর আগে একটা বই ছেপেছিলাম জানেন, একটা গল্প বলি। শান্তনু গুহ রায়, নাম শুনেছেন, সানডে গার্ডিয়ানের ছিলেন। আমি একটা ছোটা স্টোরি বলে একটা ইনিশিয়েটিভ চালাতাম, 100 ওয়ার্ডে গল্প, ক্রাউড সোর্স, লোকে পাঠাতো। তো তারপর তাদেরকে ভাবলাম তাদের নাম করে একটা অ্যান্থোলজি ছেপে দিই, যাতে যারা 100 ওয়ার্ডের লেখে তারা তো বই লেখা অসুবিধা, তো তাদের নামে একটা বই বেরোবে। তো রিপলস দ্যাট লাস্ট বলে একটা বই আমরা বের করেছিলাম। শান্তনু গোড়ায় ওইটা খুব পছন্দ করে একটা ফুল, সানডে গার্ডিয়ানে একটা ফুল পেজ উনি রিভিউ করেছিলেন ওটা। যেদিন বেরিয়েছিল আমি ফোন করেছিলাম থ্যাংক ইউ বলতে, মেয়ে তুলে বললো বাবা আজকে সকালে মারা গেছে। মানে জিনিসটা এত হন্টিং। আজকে হঠাৎ কথাটা মনে পড়লো, আপনিও বললেন আর বইটা দিলাম, তাতেই হঠাৎ মনে পড়লো। ওটাও ওইরকম ছিল, ছোট ছোট গল্প, পাশে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন জিনিস খুব সুন্দর হয়েছে, ওয়েল ডান। আচ্ছা, আরেকটা জিনিস, এনারা বন্ধু কোম্পানি আমার, আচ্ছা, তারা তাদের দৌলতেই এগুলো করতে পারি। তো মণিপুরা আয়ুর্বেদা, আচ্ছা, ওরা এসেনশিয়াল অয়েল বেসড প্রোডাক্টস বানায়। আচ্ছা, মানে একদম নির্যাস, পিওর নির্যাস। আপনাকে মনে হয় আপনার, আমি বললাম আপনার বয়স কত হয়েছে? আইল বি টার্নিং 61 ইন ফেব্রুয়ারি। আচ্ছা, আমি একটু বাড়িয়ে 65 বলেছিলাম। তার জন্য ওরা 60-র উপরে শুনলেই একটা ওদের খুব সুন্দর পেন রিলিফ প্রোডাক্ট আছে, তো সেটা সবসময় পাঠায়। আজকেও দেখলাম পাঠিয়েছে, যে শীতে গাঁটে ব্যথা করে, এর জন্য 60-র উপরে শুনলেই ওরা এটা দেয়। ইউজ করে দেখবেন, বলবেন কেমন হয়েছে। একটা এয়ার ফ্রেশনার দিয়েছে মনে হয় স্যান্ডেলউড। তো প্রোডাক্টগুলো খুব ভালো, মানে আমাদের হেল্প করে বলে বলছি না, আমি ইউজ করেই বলছি ভালো। তো কাজে ফিরি। আপনি তো মানে বলিউড নিয়ে, ক্রিকেট নিয়ে এগুলো করেছেন, হ্যাঁ, কিন্তু সেটাতে আমি পরে আসছি। উইথাউট গেটিং ইনটু দ্য পলিটিক্স অফ ইট, এখন একটা জিনিস খুব ডিস্টার্বিং, বারবার করে শব্দটা শুনছি, যার জন্য আপনার ভিউটা জানতে চাইছি, কারণ আপনারা তো ওপিনিয়ন মেকার্স। শব্দটা হচ্ছে ঘুষপেটিয়া। বিশেষ করে বাঙালিদের বেশি বলা হচ্ছে। পার্টিশনের দুঃখ আমরা আর পাঞ্জাব ছাড়া কেউ বোঝেনি। দেশে এত দিন স্বাধীন হওয়ার পরেও এইটা যে শুনতে হচ্ছে, এইটার আপনার কি মত? দেখুন, দুভাবে এটা করি। কোনটা বলছেন, যারা ইলিগেল আসছে কিংবা পুরো ব্যাপারটাতেই ওই তো বায়াস, মানে ব্যালেন্স তো থাকবেই, মিথ্যে কথাও তো নয়, কিন্তু আবার যাকেই দেখছি তাকেই ট্যাগ করে দেওয়া, সেটাও হচ্ছে। এটা দেখুন, আমি নাম না করে বলতে পারি, আমি অনেক রিজনে কাজ করেছি যেখানে আমাকে জিজ্ঞেস করা হতো, মানে ডেসপাইট বিং নাম্বার 2 ইন দ্যাট অর্গানাইজেশন, ডাউন দ্য লাইন অনেকে আমাকে জিজ্ঞেস করতো আপনি কেন এসছেন এখানে, আপনি না আসলে আমাদের লোকাল একজন পেত। তো এটাও কিন্তু ঘুষপেটেরই একটা পয়েন্ট, যে আমি ঢুকে এসছি, যদিও সেই মালিক কিন্তু আবার অন্য রিজনের,
মালিক এ জায়গার বিতে কাগজ করেছেন, আমি সি থেকে গেছি, বি এর লোকের রাগ যে আমি কেন এখান থেকে এসেছি। এটা বারংবার শুনতে হয়েছে। এবং কর্পোরেটও তো আপনি রিয়্যাক্ট করতে পারেন না, সেটা হচ্ছে ব্যাপার। এটা বিকামস অ্যান HR ইস্যু। হ্যাঁ, তো সেটা অনেক সময় সহ্য করতে হয়েছে। এটা তো ইটস পার্ট অফ দ্য লাইফ। এখন তো ভায়োলেন্সের নেমে এসছে। তো এটার কোনো দেখছেন না কোনো কিছু তো হওয়ার? কারণ আমার যেটা আপনাকে জিজ্ঞাসা করা, আপনি অনেকে এইদিকে, কারণ আমি সাধারণত দেখছি লেফট আর রাইট পাওয়ার থেকে সরে অন্য অন্য ভাবে। কয়েকটা সময় এই মানে এখন জগতের যেই অবস্থা, তাতে রাইট ইজ গেটিং ভোটেড টু পাওয়ার মোর অর লেস এভরিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। তো এটার তো কোনো কারণ আছে, মানে যে কোনো কার্যেরই কারণ থাকবে। আমরা সেটা পছন্দ করতে পারি, না পছন্দ করতে পারি, সেটা আমাদের পার্সোনাল ওপিনিয়ন। এই ব্যাপারটা কেন হচ্ছে, মানে কেন লিবারেল মাইন্ডসেট যাদের, দে হ্যাভ গন ব্যাক, আর র্যাডিক্যাল মাইন্ডসেটের লোকেরা এগিয়ে বেশি আসছে জগতের অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা কি কারণ আমরা পুরো লিবারেল কোনোদিন ছিলাম না? মানে আমরা সব সময় একটা দলকে বেশি গুরুত্ব দিয়েছি বলে অন্যরা চুপ করেছিল, বাট অ্যাজ ওয়ার্ল্ড মুভ সাইক্লিক প্রসেসে আজকে তাদের এটা একটা পাওয়ার রিজন, এটা একটা রিজন। চেঞ্জ ইজ ইনএভিটেবল, চেঞ্জ তো হবেই। তো সেটা একটা কারণ হতেই পারে যে ধরুন যারা সাইডলাইন নিজেদের মনে করেছিল, তারা আজকে হয়তো ভোটেড টু পাওয়ার এটা। এবং দেখুন ফ্র্যাঞ্চাইজ, এটা একটা জিনিস হয় কি, ওয়েন ইউ সি সামথিং ইন ভোগ, সেটা কিন্তু আবার ইউ অ্যাডপ্ট ইট অলসো। এটা একটু পার্ট অফ দ্য থট প্রসেস। যে আপনি একটা জিনিস দেখলেন চলছে আছে, সেটা আপনাকে ইমপ্রেস করে। এবং তার হাতে যখন মেশিনারি থাকে বা তাদের হাতে মেশিনারি, দ্য মেশিনারি হ্যাজ দ্য পাওয়ার টু স্প্রেড দেয়ার ভিউস এবং ইমপ্রেস আপন দ্য পিপল। এবং পিপলটা তো দেখুন এরকম না, পাঁচটা আলাদা। এই চাপগুলো আসে না কোথায় এখন কোথায়? আপনার উপরে? না, এখন আমি তো বেশ কিছুদিন বাড়ি থেকে কাজ করলাম, ওয়ার্ক ফ্রম হোম থেকে। আর না, এখন আমি বলছি লেখার সময় যে এই দিক ধরে লিখতে হবে, এটা আসে, আসে। এটা এমন একটা, ইফ আই এম অ্যালাউড টু ইউজ দ্য ওয়ার্ড, চাইল্ডিশ লেভেলেও এসছে এক এক সময়। যে ধরুন আমি একটা হেডলাইন দিলাম, ইট ইজ মানে নাথিং টু ডু উইথ দ্য পলিটিক্স, নাথিং। এটা একটা সোশ্যাল লেখা দিলাম, যে আমি হয়তো দিলাম যে হোয়াট উইল আম আদমি ডু নাও, কথার কথা। তো আমাকে ফোন করে জেনারেলি আমার হেডলাইন্স কেউ চেঞ্জ করে না, ওটা আমাকে বলা হলো দাদা ये चेंज कर दीजिए क्योंकि ये कहने से हमको कुछ मतलब इट रिंग्स अ बेल। तो আমি বললাম बस आम आदमी का मतलब क्या है, हम और आप आम आदमी है। नहीं नहीं आप प्लीज़ आर्गुमेंट मत कीजिए, आप समझ सकते हो। তখন আমাকে হেডলাইনটা ওর জন্য, কেন ক্যাচি হেডলাইন, এটা আমি আপনাকে বলি, আমি ডাবল মিনিং দিতে গেছিলাম। আপনি যে এটা বললেন না, আমি এটা এডিট করব না, আমি তুলবো। 99.9% আমাকে ইউটিউব এটাকে পলিটিক্যাল কন্টেন্ট হিসেবে ট্যাগ করে দেবে, কারণ আজকাল তো ওই বটে ধরছে তো। এত পার্সেন্ট ম্যাচ মানেই ম্যাচ। হ্যাঁ, ওই জন্য আমি বললাম এক্সাম্পলটা আপনাকে, যে আপনি যখন বললে, দেখুন অনেক সিরিয়াস ব্যাপারেও হয় সেটা, আই এম নট সাপোজ টু সে, কিন্তু এটা একদম মানে আমার মনে হয়েছিল একটা চাইল্ডিশ ব্যাপার, ভীষণই চাইল্ডিশ। কেন আম আদমি মানে অন্য কিছু হতেই, আবার আম আদমি বললেই যে আমাকে ওইটা বলতে হবে, তুমি আমার কনটেক্সট লেখাটা তো পড়বে, এমন তো নয় যে আমি একটা হেডলাইন দিলাম, হেডলাইনের নিচে তো স্টোরিটাও রয়েছে। স্টোরিটা কেউ পড়ে না তো, এইটাই হচ্ছে অসুবিধাটা হচ্ছে এইখানেই। আজ আমি এই কিছুদিন আগে দেবাশিস সেন এনকেডিএ, যিনি এক্স চেয়ারম্যান ছিলেন, তারপর তো ওনার সাথে কথা বলছিলাম যে একটা ব্যুরোক্রেট লেভেল
তারাও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখেই শিখছে জিনিস। উনি বলছেন আমি অবাক হয়ে যাই যে ইন পজিশন সে তার গন্ডি এবং টাইম টেবিল ছাড়া, কারণ কখন ট্রান্সফার করে দেয় তার নেই ঠিক, এইটুকু ছাড়া তারা কিচ্ছু জানে না, সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি কোড করছে, পড়াশোনা করা বন্ধ করে দিয়েছে। সে আপনারা লিখছেন ভাবছেন পড়ছে, কিন্তু কতজন পড়ছে। ইনফ্যাক্ট আপনাকে এটা খুব একটা ইনসিডেন্ট এখানেই বলি, যখন ওই পেহেলগাঁও ইনসিডেন্টটা হয়েছিল সেদিন একজন নামজাদা অ্যাঙ্কার সন্ধ্যাবেলা টিভিতে বসে বলছে যে আই ওয়ান্ট টু নো, বা আমি জানতে চাই, আমি কোন ভাষাটা স্পেসিফিক করতে চাই না, তাহলে আপনি চ্যানেলটা টিআরপি বেড়ে যাবে, যে অমুক স্টেটের সিএম কি করছিল, কেননা পুলিশ করেনি, তাকে জানাতে বাধ্য হয়েছিল যে ওই স্টেটের হোম এবং পুলিশ কেন্দ্র সরকারের হাতে। এবং এই ভদ্রলোক যে চিৎকারটা করছিলেন সে একজন মানে বলা বাহুল্য যে বিশাল চিৎকার করার তো জন্য এইটুকু জিনিসটা তুমি তো আশা রাখে একটু দেখবে যে তুমি কি কি প্রশ্ন করছো, তার তুমি করবে না যে এইগুলো ক্ল্যারিফাই করবে, যে বিকজ ইউ আর অন এয়ার অ্যান্ড হি ওয়েন্ট অন এয়ার উইথ দ্যাট। জার্নালিজম পড়া নিয়ে আমি প্রশ্নটা কেন করলাম, একটা ছোট্ট অ্যানেকডোট বলি আপনাকে। আমার অফিসে একজন ইন্টার্ন মাস মিডিয়া অ্যান্ড জার্নালিজমে মাস্টার্স করছে, আমি বলছি না কিন্তু ব্যাচেলার্স, মাস্টার্স। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে গুপি গাইন বাঘাবাইন দেখেছো না, কি নিয়ে হীরক রাজার দেশে কোট করেছি, চোখ দেখে মনে হলো বুঝতে পারিনি। আমি হীরক রাজার দেশে দেখেছো? না স্যার। গুপি গাইন বাঘাবাইন? বলে হ্যাঁ। তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখেছো? বলছে না, ওই ভূতের রাজার নাচ রিলে দেখেছি। এবার বললাম তাহলে কি দেখেছো? পথের পাঁচালী? তাও মুখ দেখে দেখলাম যে হয়তো বা জানে না। পথের পাঁচালী কে বানিয়েছে বলো তো? বলছে যে ওরকম ভাবে মনে পড়ছে না স্যার। তিনটে নাম দিচ্ছি, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন। কে? বলছে ঋত্বিক ঘটক বলে তো কেউ নেই, ওটা আপনি বানিয়ে দিলেন এখন। ঋত্বিক রোশন আছে। আর সত্যজিৎ রায় ইজ টু ইজি অ্যান আনসার, তাহলে জিজ্ঞাসাই করতেন না, তাহলে মৃণাল সেন করেছে। এম আসকাম জার্নালিজম পড়ছে, কিন্তু এই ইন অল প্রবাবিলিটি কোনো মিডিয়া হাউসে চাকরিও পাবে। পুলিশকে ম্যানেজ করে, কাকে রিপোর্ট করে, সেটা তো অনেক দূরে গেল। নর্মাল যে জেনারেল নলেজ দ্যাট আ জার্নালিস্ট শুড হ্যাভ, ওটাই তো আজকাল দেখি খুব কম। তার কারণ দেখুন, একটা জিনিস হচ্ছে কি, হয়তো একটা তো লাভ অফ দ্য প্রফেশন বলে জিনিস আছে, যে আমি এটাতে কিছু করতে চাই, আই ওয়ান্ট টু ডু সামথিং। আমাদের সময় তো পয়সাটা ছিল না, এখন সেরকম পয়সা নেই। কিন্তু ইটস নট বিকজ পিপল ডোন্ট কাম টু, আই ডোন্ট থিঙ্ক দি কাম টু জার্নালিজম ফর মানি। এটা প্রথম এটা আসে না। আমাদের এসেছিলো যে লেখা লিখবো, না বাইলাইন হবে, যাব ইনসিডেন্ট কভার করবো, এটা হয়েছিল। আমারও তাই ছিল। কিন্তু when I was inducted into the desk, এবং 1-1.5 বছরের মধ্যে আমি যখন এই জিনিসগুলো শুরু লোকে দেখলো, ওরা সিডে, তখন ওরা বললো যে না তুমি ডেস্কেই থাকো, কেন ইউ হ্যাভ আ ফিউচার ইন ডেস্ক, তোমার এটা আছে। কিন্তু তৎসত্ত্বেও আমি পাশাপাশি লেখাটা চালিয়ে গেছি, কিন্তু বিকজ আই অলওয়েজ থট দ্যাট আই উড বি আ ডেড জার্নালিস্ট উইদাউট রাইটিং। কেন ওই নামটা যতক্ষণ না, মানে যদি না বেরোয়, তার মানে ওয়াজুদ যে জিনিসটা, মানে প্রেজেন্স, ওটা থাকবে না। একটু ডাইগ্রেস করি, আপনার প্রেম করে বিয়ে না দেখে বিয়ে? না, অ্যারেঞ্জ ম্যারেজ। দুজনেই ইংলিশ? হ্যাঁ। যতদিন বাড়িতে থেকে কাজ করেছেন, করে ইংলিশে ভুল ধরে দিয়েছে? না, একটা জিনিস হচ্ছে ও খুব একটা করে না, মানে ইন্টারফেয়ার করে না জবে। আপনার ইংলিশ পড়ে না? না, পড়ে না। আমার লেখা বলে পড়ে না, না আমার লেখা আমার বাড়ি থেকেও পড়ে না। এটা কি পছন্দ হয় না বলে পড়ে না? না, এমনিতে এত ভুল আছে যে ধরে দিতে হবে? না, সেটা হলে তো আমার সিনিয়র্সরা ভুল ধরে দিত, বা রিজয়েন্ডার আসতো, এত বছরে রিজয়েন্ডার আসতো এবং শেষ হয়ে যেত। কিন্তু আমার লেখাকে পড়ে না বাড়িতে, সেটা
আক্ষেপই বলতে পারেন। আমার শেষ প্রশ্ন থাকে, কিছু আক্ষেপ আছে, তার উত্তরটা এখনই পেয়ে গেলাম। যে কেউ পড়ে না। লাল রুমাল ব্যবহার করেন? কি? লাল রুমাল? না, লাল রুমাল ব্যবহার করি না। কলেজে ইউজ করতাম ফেস্টের সময়, কোনো ইভেন্ট থাকলে। যে এত ডাই হার্ড জিমি অমরনাথ Yes, yes, ফ্যান, yes. সবাই জিমি করেই প্রায় ডাকতো। তো Jimmy was my guiding star in cricket, and not only that, persistence. ওর সম্বন্ধে দুটো চারটে যদি আমি ঘটনা বলি, আপনি হয়তো জানবেন। এটা কপিলের থেকেই শোনা, যে ওর দাঁত ভেঙে দিয়েছিল বোলিং করে পাকিস্তানে। তো হি ওয়াজ অল সেট টু গো টু দ্য হসপিটাল ফর স্টিচেস, কিন্তু ও আরামসে জামা ধুয়ে যাচ্ছে। তো কবির বলছে তুই হসপিটালে যা, তো সে যাচ্ছে, ওই অ্যাজ মানে লেড ব্যাক জামাটা ধুয়ে দিয়ে চলে গেছে। পরদিন এসে ওই জামাটা শুকিয়েছে, ওই জামাটা পরেই ব্যাটিং করেছে। তো মানে বলার বাহুল্য যে এই যে মানে পারসিস্টেন্ট দাঁড়ানো ওই জায়গায়। 1983 ওয়ার্ল্ড কাপ, 82, ইমরানের নিজের বক্তব্য, যে দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যামংস ফাস্ট বোলার্স। মানে ওই পরিবেশে, মানে পরিবেশে পাটা পিছে কিন্তু ইন্ডিয়াতে ওই ওয়েস্ট ইন্ডিজ আসতে 5টা ম্যাচে 1 রান। 1 রান, তো 84। হ্যাঁ, যদি ফাস্ট বোলার বাজে পিচ পায়, তাহলে ফাস্ট বোলারকে ফাস্ট বোলারের কন্ডিশনে মানে সবচেয়ে প্লেইং ভালো। অ্যাগেন্স্ট অস্ট্রেলিয়া ইন পার্থ, হ্যাঁ। এটা হচ্ছে ফুল সেন্টেন্সটা। একদম মানে বাঘের গুহার মধ্যে, গুহার বাইরে বাঘকে ম্যানেজ করতে পারতো না হয়তো। তো চাইল্ডহুড হিরো জিমি অমরনাথ ছাড়া আর কে? চাইল্ডহুড হিরো অফকোর্স আমরা মিঠুন চক্রবর্তীকে দেখে বড় হয়েছি। নর্থ ক্যালকাটা স্কটিশ চার্চ কলেজ, সল্টলেকে থাকতাম। এটা স্বাভাবিক, অনেক বাঙালি আমাদের সময়কার 82 আমরা যখন ক্লাস 10, 11, 12 পড়ি, ডিস্কো ডান্সের একটা বড় ব্যাপার ছিল। এবং সেটা শুধু না, ওর ফাইটটা, লড়াইটা যেখান থেকে ও গেছে, এবং যেই খানস অ্যান্ড কাপুরসদের ওই জায়গাটা, হয়তো আজকে অনেকে নাক শিটকাতে দেবো কেন, বাট ওয়াই নট, এটা ফাইটার তো আফটার অল। হ্যাঁ, হি হ্যাজ মেড থিং ফর হিমসেলফ, আর যে জায়গাটা অ্যাচিভ করেছে, ইটস নট এ জোক। তা এই রাজীব গান্ধীর মারা যাওয়ার ইনসিডেন্ট ছাড়া আর কোনো ইনসিডেন্ট আছে আরও যেটা? বহু ইনসিডেন্ট আছে। সে তো থাকবেই, মানে কিন্তু একদম টপে যেটা। দুটো ইনসিডেন্ট আপনাকে বলছি আমি। একটা হচ্ছে দুটোই দুঃখের, তো একটা পার্সোনালি দুঃখের হতে পারে, কিন্তু আরেকটা যেটা আমি বললাম যে অ্যাজ এ নিউজ পার্সন পার্সোনাল বলে কোনো ঘটনা নেই, কিন্তু আপনার সামনে আপনি যা দেখছেন আপনাকে রিপোর্টাজ করতে হবে। 2003 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, যতদূর আমার মনে হয় জোহানেসবার্গ। জোহানেসবার্গ ওয়ান্ডারার্স, আমি ছিলাম ওখানে। হ্যাঁ। সৌরভ গাঙ্গুলি আমাদের ক্যাপ্টেন, আমরা সবাই 120 কোটি লোক। এবং ইনসিডেন্টালি 1983 পর এটা ফার্স্ট টাইম দ্যাট উই রিচ দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো বিশালবাদ ওয়াজ দ্য কমন থিং, সবাই এটাই ভেবেছিল। যাই হোক, সেটা আলাদা কথা। যখন ইন্ডিয়া, এবং ইনসিডেন্টালি আমি স্ট্যাটসটা একটু বলে দিই, প্রথম ম্যাচে আমরা হারি অস্ট্রেলিয়ার কাছে, আমরা করেছিলাম 125 রান। লাস্ট ম্যাচটাই আমরা আবার হারি, 125 রানে হারি, ঠিক আছে। মাঝে 10টা ম্যাচ আমরা জিতেছিলাম। যখন উই ওয়ার ক্রাশড বাই দ্য মাইটি অসিস, বাকি ডিপার্টমেন্টে যারা দূর করে সব উই হ্যাড টু স্টে দেয়ার, ব্রিং আউট আ পজিটিভ পেপার, and obviously the message is always there that you can't denounce your own team, you can't say lousy Indian way, you can't say that. You have to stay with your team, bring out the thing despite the fact that you are completely crestfallen. এবং আজকে হলে আমি অনেকটা ম্যাচিওর মেন্টালি কিন্তু তখন আবার 2003 অনেক বছর আগের ঘটনা, ইয়াং একটা লোকের। তো এখানে পার্সোনাল কোনো ব্যাপারটা নেই, তোমাকে সেই পজিটিভ মাইন্ডসেটটা নিতে হবে এবং ওটাকে রিপোর্টটা পুরোটা করে। তো দ্যাট ইজ ওয়ান। দ্যাট ব্রিংস আউট দ্য কোয়েশ্চেন, আপনার কি মনে হয় না যে মানে অ্যাজ আ সোসাইটি আমরা হারতে শিখিনি? হ্যাঁ, যেখানে অস্ট্রেলিয়া যতই আমাদের কাছে হারুক, র্যাঙ্কিংয়ে আমাদের থেকে নিচে যাক, দে স্কোর মাচ হায়ার দ্যান আস। যেখানে ওরা খেলাটাকে খেলা হিসেবে দেখে, হিরো ওয়ারশিপ কম, ডেফিনেটলি টিম স্পিরিটটা বেশি। এই জায়গাটাতে আমরা ক্রিকেটে অ্যাটলিস্ট পিছিয়ে আছি অনেকখানি।
হ্যাঁ, এবং জেনারেলি সেই আপনি যে বলেন স্পিরিটটা যে জিততে আমাদের হবেই, সেটা এই যে এটা তো আছে, এটা দেখুন আমরা যেভাবে হয়তো পরবরিষ্টের ব্যাপারটাও একটা আছে, পারিপার্শ্বিক ব্যাপারটাও আছে, যেরকম আমাদের হয় যে যে কেউ কিছু খারাপ করলো, আমাদের ইডেন গার্ডেন্সে ধরুন গাভাস্কার যখন 29 সেঞ্চুরি করতে পারলো না, তার সাথে যেরকম ব্যবহার করলাম, বা কপিলের মাথায় কমলা লেবু ছড়া, মার্শালিন গাভাস্কারের মাথায় ডিম ফাটানো, এই যে জিনিসগুলো, এইগুলো দরকার ডেফিনেটলি ছিল না তো। তবে উই হ্যাভ কাম আ লং ওয়ে ফ্রম দ্যাট। কোথায় মেসি ইনসিডেন্ট, মিস লং ওয়ে কোথায়? না মানে at বুঝলাম least যে না মেসিকে কিন্তু এখানে দেখতে একটা পাইনি, ডিফারেন্স, এটা কিন্তু ভাঙচুর করার হ্যাঁ। অধিকার কারোর ছিল না। কিন্তু যদি এইখানে যদি একটুখানি স্লাইটলি করি যে মেবি পিপল ইন পাওয়ার তারা যদি ওই রকম না করতো তাহলে অনেকটা জিনিসটা দেখুন, ট্রিগার হাজারটা হতে হবে, আমি আমার শিক্ষা ছাড়বো কেন? আমি right, শুধু you have a এইটুকু point. বুঝি, ট্রিগার অনেক রকম হতে পারে। কার্পেট তুলে নিয়ে চলে গেছে কার্পেট আর চুরি করাটা তো আর ওই ট্রিগারের জন্য হয়নি। ওটা তো এলিমেন্টস আসে। হ্যাঁ, ওটা আদার্সে মজবুর, ও সারা জীবনই চোর, মানে যে ইয়ে তুলে নিয়ে, চেয়ার হ্যাঁ। তুলে নিয়ে চলে যাচ্ছে, সে সুযোগ পেলে ওই মানে যে লেখাটা বলবে থাকে না যে politicians ঘুষখোর, কিন্তু এই নিজেও ট্রেনটি চুরি করে। আপনার নিজের মনে করুন, ও নিজের হ্যাঁ, মনে করে ওরকম নিয়ে নিজের চলে মনে গেছে। করে চলে গেছে, মানে ওই রকম জিনিস। তো আমরা অবশ্যই ইট ওয়াজ আন ইনসিডেন্ট, যেটা হওয়া উচিত নয়, কিন্তু ভাঙচুরটা কেন? নিজেদের জিনিস, নিজের জিনিস। অত বড় একটা দারুণ স্টেডিয়াম, যেখানে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয়েছিল। হ্যাঁ, যেখানে এখন এর জন্য প্রশ্ন উঠছে যে টি-20 ওয়ার্ল্ড কাপ কলকাতায় ম্যাচ খেলা হবে কিনা, বাংলাদেশের টিম খেলবে কিনা, এসবই তো ট্রিগার করছে ওইগুলোতে। সব ওই পয়েন্ট থেকেই আসে। আচ্ছা, আচ্ছা, আরেকটা ইনসিডেন্ট হ্যাঁ, আপনি যে বলছিলেন যেরকম আকস্মিক, জানেন তো, মানে অ্যাজ উই সে যে when I go, when I am reading for অফিস, আমি টিভিটা দেখে যাব যে কী কী খবর আছে, আমার জানকারিতে থাকবে, কিন্তু মাইন্ডসেটটা তৈরি করতে হবে না। এটা হয়েছিল আপনার ওই 2003 ওয়ার্ল্ড কাপেরই সময়, ওয়ার্ল্ড কাপ চলছে, শনিবার দিন বস একটু হালকা নিয়েছে, বললো বস তুমি একটু দেখে দাও। অ্যান্ড এখানে একটা অ্যানেকডোট বলি যে উনি খুশি থাকলে আমাকে রায়বাহাদুর ডাকতেন। আচ্ছা, তো ও বললেন রায়বাহাদুর আজকে আমি, এটা হচ্ছে স্যাটারডে নাইট, আর যত গণ্ডগোল স্যাটারডেতে হয়, এটা দেখবেন এই করে কিছু না কিছু হয়। তো কোনো খবর নেই, আর কোনো খবর না থাকাটা কিন্তু বাজে খবর। হ্যাঁ, বিষ্ণু সোম তখন এনডিটিভি ছিল, বিষ্ণু সোম হঠাৎ দেখি বলছে যে কল্পনা চাওলার যে জানে করে উনি ফিরছেন সেটার সাথে এস্টাবলিশ করতে পারছে না। তা আমরা বলছি গ্লিচ হতে পারে, তখনকার দিনেও, এখন হলে তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। ঠিক 15 মিনিট উদয় বাদে দিয়ে দেখিয়ে দিল, এবং আমাদের ওপর থেকে এলো, ফরমান এলো, ব্রেক অল রুলস। 8:30 কাছাকাছি, 9টা ফটা এরকম হবে, পুরো এডিশন খোল খামচা, এভরিথিং চেঞ্জড, বাট अगेन অন টাইম, অ্যান্ড উই হ্যাড টু গো উইথ দ্য স্ট্রেট, আই মিন, এবং এডিশনটা মানে এই যে দেখুন, এই যে মানে আনপ্রেডিক্টেবল, আমি জানি না যে কী হবে, আজকে যে অফিস যাব কী হবে আমি জানি না। বম্বে অ্যাটাক, কাসাব, জয়পুরে, আমার এক কলিগ, সে বম্বেতে কাজ করে এক্সপ্রেসে, আমাকে ফোন করে বলছে এই বস টিভিতে দেখতো কিছু হয়েছে কিনা বম্বেতে। তুই তো বম্বেতে আছিস, বলছে আমাদের জ্যামার লাগিয়ে দিচ্ছে, আর যে কোনো সময় আমার ফোনটা বন্ধ হয়ে যাবে। বাকিটাই কিন্তু ওটা বাজে তখন 10টা কিছু হবে, আমি তখন জয়পুর টিওয়াই, আমাদের এই ফোন এলো যে আমাদের ওই ফটোগ্রাফার ওপর থেকে স্পট করেছে যে ও নিচে ঘোরাঘুরি করছে। মেন গেট তখন বন্ধ, বিকজ হি ওয়াজ সাপোজ টু, আই মিন একটা মিডিয়া হাউসের উপরও ছিল ওদের টার্গেট। তারপর আমরা বাড়ি ঢুকলাম যখন 4:10 বাজে সকাল। তো এই ইনসিডেন্ট মানে এইগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার আর কি। এইখানে আবার সেই ফিরে গিয়ে বলি যে আপনার টেক্সট বই বা 3 স্লিপস এন্ড আ গালি, ফরওয়ার্ড শর্ট লেগ হবে না, ওটা ঠিকই, ওটা হবে না। ইউ হ্যাভ টু ব্রেক দ্য রুলস। ওয়ার্ক লাইফ ব্যালেন্স বললেও হবে না। না, ব্যালেন্স নেই। তাই আপনার জন্য একটা প্রশ্ন এসেছে। My dad has taken up a new hobby. ওনার মাউথ অর্গানের খুব শখ,
এখন তো আমার রিকোয়েস্ট এটাই হবে যে বাবা যদি মাউথ অর্গানে কিছু বাজিয়ে একটা শুনিয়ে দিতে পারে, অ্যান্ড কুড বি ফ্রম ওয়ান অফ আওয়ার ফেভারিটস, বাবা জানে কোনগুলো, তো সেরম যদি একটা কিছু বাজিয়ে শোনায়। ওইটা একটা নিউ ফাউন্ড ট্যালেন্ট। নিউ ফাউন্ড মানে আমার ছোটোবেলার থেকে কোনো একটা যন্ত্র বাজাবার, মানে আই হ্যাড আ মিউজিক্যাল বেন্ট অফ মাইন্ড আর কি। আমার মার ইচ্ছে ছিল যে আমি গানটা শিখি, মিউজিক শিখি। মাই ফাদার ওয়াজ ভেরি মাচ এগেনস্ট ইট, অনেক শেষে কমল রায়ের মতন আর কি। ইনফ্যাক্ট ওই মানে বলছি না, বলতে চাইছি না, বলছি আর কি। তো হি ওয়াজ ভেরি মাচ এগেন। উনি কিন্তু আবার মাঝে মাঝে আমাকে বলতেন না, তখন তো লোডশেডিং হতো, আপনি জানেন 70s লোডশেডিংয়ের সময় বলতো বাবা এই গানটা গিয়ে শোনা তো। তখন আমার মামা জিজ্ঞেস করতো কেন তুমি তো গানের মানে না এগেনস্টে না, কিন্তু গান গেয়ে যে কিছু করবে সেটা তো হবে না, এটা সম্ভব না সেটা। তো যতক্ষণ লোডশেডিং হবে ততক্ষণ কুমার ভানু গেয়ে যাবে আর কি, আমার এটা ছিল। তো বাট হি ওয়াজ অ্যাগেনস্ট সামওয়ান হিজ চিলড্রেন গেটিং এডুকেশন ইন মিউজিক আর কি। এখন নিউ ফাউন্ডটায় আমি মাউথ অর্গানটা গত বছর এই আমার ছোটদির থেকে বাইপোটায় পেয়েছি এটা। তো এটা আমি কোথাও শিখিনি কিন্তু, এবং আমি মিউজিক্যালি ইলিটারেট। আপনি যদি বলেন সা ধি না, আই ক্যানট ডু এনিথিং, কিছু করতে পারবো না। তাহলে যে এই কথাটা বলতো গান গাওয়ার সময়, তারই একটা গান তাহলে বাজিয়ে শোনান কিশোর কুমারের। না, আমি আপনাকে একটা, ইফ দিস ইজ দ্য এন্ড অফ দ্য থিং, হ্যাঁ। আই উড লাইক টু পে আ ট্রিবিউট টু দ্য মায়েস্ট্রো সত্যজিৎ রায়ের ফেলুদার টাইটেলটা দিয়ে করি। হ্যাঁ, আই এম বিকামিং কনসিয়াস অ্যাকচুয়ালি। হ্যাঁ। খুব ভালো লাগলো থ্যাংক ইউ আড্ডা মেরে। ইনফ্যাক্ট আড্ডাইটাই ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ তো বলুন না। ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, ইউ আর এন্ডিং, সরি, মানে এটা মনেই হচ্ছিল না। যখন এসেছিল তখন ফিল ইয়োরসেলফ অ্যাট হোম বললে সেরকমই পুরোপুরি একদম অ্যাট হোম ফিল করে আজকে আড্ডাটা হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। পরের এপিসোড অবধি থ্যাংক ইউ।